তাহলে আমি পরিচয় দিই, আমার নাম দেলোয়ার দুলাল, 35তম বিসিএস। 35তম বিসিএস সাধারণ শিক্ষা। ঠিক আছে, তাহলে আমরা দেখি বাংলা সাহিত্যের যুগ বিভাগ। সাহিত্যের মোটামুটি সবাই জানেন এখানে কয় নাম্বার আছে? 20 নাম্বার। আর ব্যাকরণ আছে 15, সব মিলে 35 নাম্বার। এই বিষয়ের মধ্যে খুব ক্রুশাল নাম্বার। আবার সাহিত্যটা যেরকম প্রিলিতে ইম্পর্টেন্ট, প্রিলিতে আছে সাহিত্য 20, পাশাপাশি আমাদের লিখিত লিখিত পরীক্ষায় সাহিত্য আছে 30, পাশাপাশি একটা বই আছে গ্রন্থ সমালোচনা নামে, লিখিততে একটা আইটেম আছে। এখানেও বিভিন্ন বই, বিখ্যাত বিখ্যাত বইগুলো পড়তে হয়। ওখানে আছে 15। সেই হিসাবে 20, 30, 50, 60, 65 বিসিএস এর টোটাল জার্নিতে প্রিলি, এরপর রিটেন 65 আছে। আবার সামটাইমস ভাইভাতেও টুকটাক সাহিত্য জিজ্ঞাসা করা হয়। ভাইবা ভাইভাতে তো আর ফিক্সড মার্ক নেই, সেই হিসাবে সাহিত্য একটা ক্রুশাল সাবজেক্ট। বাংলা সাহিত্য প্রাচীন যুগ থেকে আর মধ্যযুগ থেকে 5 নাম্বার আসে, তবে এটা সবসময় মেনে চলে না। কখনো 5ও আসে, কখনো 6ও আসে, সর্বোচ্চ 7 আসতেও দেখা গেছে। এটা খুব বেশি মেনে চলে না, তবে 5 আর 6 এর মধ্যেই থাকে। আর আধুনিক যুগ এটা 15 থাকে। 15-র মধ্যে জেনারেলি এই 15-তে 3টা ছাড়া 12 পর্যন্ত পাওয়া যায়। 12 পর্যন্ত পাওয়া যায়, 2-3টা একটু কঠিন হয়, কিন্তু 12 পর্যন্ত পাওয়া যায়। যারা একটু ভালো লেখাপড়া করে তারা 12 পর্যন্ত পায়। এবার আমরা দেখতে চাই, সেটা বিগত সালের প্রশ্ন। 30 থেকে পড়ার দরকার নাই, আমরা এখানে 35 থেকে বিগত সালের আইটেম গুলো আমরা দেখবো। 35 থেকে সাহিত্যের যুগ বিভাগ আহামরি না পড়লেও চলে এই কন্টেন্টটা, আর পড়লেও শেষ দিকে পড়বেন, অথবা শুধুমাত্র বিগত সালের প্রশ্নগুলো পড়বেন, আর বেশি পড়ার দরকার নাই। প্রাচীন যুগ থেকে চর্যাপদ থেকে প্রশ্ন আসে। মধ্যযুগ থেকে হিউজ একটা, মধ্যযুগটা ভালো করে পড়তে হয়। আধুনিক যুগে উন্মেষ পর্ব, এখান থেকেও ভালো প্রশ্ন আসে। উপন্যাস 3, আর উপন্যাসের মধ্যে বেশিরভাগ পড়বেন চেতনা ভিত্তিক উপন্যাস। চেতনা ভিত্তিক উপন্যাস কোনটা? ভাষা আন্দোলনের উপন্যাস, 46-এ তেভাগা আন্দোলনের দেশ দেশ ভাগের উপন্যাস, তেভাগা আন্দোলনের উপন্যাস, সাম্প্রদায়িক দাঙ্গার উপন্যাস, ব্রিটিশ বিরোধী উপন্যাস, যেগুলা ব্রিটিশ আমলে কি হয়েছে, নিষিদ্ধ হয়েছে, মুক্তিযুদ্ধের উপন্যাস, 75-এর চিলেকোঠা সেপাই, গণ অভ্যুত্থানের উপন্যাস, এসব বেশি পড়তে হবে। হ্যাঁ, আর প্রবন্ধ রচনা, রম্য রচনা আপনারা দেখতেই পাচ্ছেন। নাটক অত বেশি আসে না, নাটক যদি আসে তাহলে কিন্তু মুক্তিযুদ্ধের নাটক এগুলাই বেশি আসে। যেমন তার নাটক একটা পায়ের আওয়াজ পাওয়া যায়, বহুবার এসেছে, মুক্তিযুদ্ধের নাটক। বকুলপুরের স্বাধীনতা এসেছে নাটকটা, ওটা একটা মুক্তিযুদ্ধের নাটক। এরপর একবার এসেছে নাটক বিবাহ। বিবাহ আপনার ভাষা আন্দোলনের নাটক। নাটক এগুলা নেমেসিস, নেমেসিস 1943 সালে দুর্ভিক্ষের নাটক। ঠিক আছে, এই বিষয়গুলো। নুরুল দিনের সারা জীবন, এটা ব্রিটিশ বিরোধী আন্দোলনের নাটক। তাহলে এই নাটকগুলো কিন্তু চেতনা ভিত্তিক বেশি আসে, এই চেতনার নাটকগুলো একটু বেশি করতে হবে। এরপর নীল দর্পণ বহুবার এসেছে, সেটা নীলদের অত্যাচার বিরোধী আন্দোলন নাটক। জমিদার দর্পণ, এখানেও জমিদারদের অত্যাচার প্লাস ব্রিটিশদের অত্যাচার, সেটাও কিন্তু ব্রিটিশ বিরোধী আন্দোলন নাটক, চেতনার নাটক, এগুলো আসলে বেশি আসে। প্রবন্ধ ভ্রমণ কাহিনী রচনা, এটা খুব একটা ক্রুশাল জায়গা, এটা দিয়ে সারা পৃথিবীকে ভালো জানা যায়, তাই এই সম্পর্কটা আমাদের বেশি পড়তে হয়। কাব্যগ্রন্থ, কাব্যগ্রন্থ সাধারণত বেশি আসে বিখ্যাত কাব্যগ্রন্থ। আবার মুক্তিযুদ্ধের চেতনার এগুলো একটু কম, কাব্যগ্রন্থ আসে বিখ্যাত কাব্যগ্রন্থগুলো। যেমন রবীন্দ্রনাথের বিখ্যাত কোনটা, নজরুলের বিখ্যাত কোনটা, এইভাবে। কবিতা সামটাইমস আসে, সামটাইমস আসে না। মহাকাব্যতে দেশে মহাকাব্য কয়েকটা, মহাকাব্য আছে অল্প কয়েকটা। মহাশ্মশান একটা মহাকাব্য, মেঘনাদ বধ একটি মহাকাব্য। তারপর রৈবত, কুরুক্ষেত্র প্রবাস, এগুলা মহাকাব্যের চেষ্টা বা মহাকাব্য এগুলো। ছোট গল্প অত বেশি পড়বেন না, অত বেশি জোর দেওয়ার দরকার নাই, ছোট গল্প দেখছেন খুব কম। রচনা শ্রেণী ও উপজীব্য। শ্রেণী বলতে নিচের কোনটি উপন্যাস, নিচের কোনটি নাটক, এভাবে। আবার এইভাবে আসে, নিচের কোনটি উপন্যাস নয়, নিচের কোনটি নাটক নয়, নিচের কোনটি ছোট গল্প নয়, নিচের কোনটি প্রবন্ধ নয়। এই স্টাইলে আসে মাঝে মাঝে, তাই এগুলো মোটামুটি পড়তে হয়। এগুলো শুধুমাত্র বিখ্যাত গুলোই পড়বেন। বিখ্যাত লেখক হইতে পারে, বিখ্যাত সাহিত্যকর্ম হইতে পারে। কবি সাহিত্যিকদের জন্য মিত্র এটা আসাও ঠিক না। কবি সাহিত্যিকের জন্ম মৃত্যু আসা ঠিক না। এটা যদি আসে তাহলে সম্প্রতি, একবারে সম্প্রতি যে মারা গেছে, জন্মানোর তো সুযোগ নাই, সম্প্রতি যে মারা গেছে তারটা আসতে পারে। তার মৃত্যু সাল কত, এটা আসতে পারে। আর সাধারণত রবি ঠাকুর, নজরুল, রবি নজরুল এদেরটা একটু আসে। এই বিখ্যাত বিখ্যাত ব্যক্তিদের জন্ম মৃত্যু সাল মাঝে মাঝে আসে। আর পত্রিকার সময় সম্পাদক, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা প্রিলিতে ইম্পর্টেন্ট প্লাস রিটেনে ইম্পর্টেন্ট, দুই জায়গায় খুব গুরুত্ব দেয়। ভাষা আন্দোলন
কম দেখাইছে, কিন্তু আমার মতে এই স্লাইডটাই ভুল আছে, এটাই সবচেয়ে বেশি করবেন, সবচেয়ে বেশি করবেন। শুধু তাই না, এটাকে আমি 5 স্টার দিলাম। এটা 5 স্টার কন্টেন্ট, এটা হচ্ছে 5 স্টার কন্টেন্ট, ঠিক আছে। এটা মনে হয় সমস্যা আছে, যেমন এটা ভাষা আন্দোলন উপন্যাস আইছে, সেটা উপন্যাস ক্যাটাগরিতে এই যে এখানে ঢুকাইয়া দিছে। যেটা ভাষা আন্দোলন নাটক আইছে সেটা উপন্যাস ক্যাটাগরি, নাটক ক্যাটাগরিতে ঢুকাইয়া দিছে, তাই ওই জায়গায় কম যাচ্ছে। কিন্তু বাস্তবে এই কন্টেন্টটা আপনার সবচেয়ে বেশি করতে হবে, এই দুইটা কন্টেন্ট। উপাধি ছদ্মনাম দেখে বুঝতে পারছেন, পংক্তি উদ্ধৃতি, এটা নিয়ে আমি বলবো বেশি সময় এটা নষ্ট করবেন না, কারণ পংক্তি উদ্ধৃতি সাধারণত যে ধরনের পংক্তি উদ্ধৃতি আসে এগুলা বেশিরভাগ স্টুডেন্ট পারে না। শুধু আপনারা পারবেন না এমন না, বাংলার স্টুডেন্ট বেশি পারে না। সেই হিসাবে এটা একটু কম, এটা নিয়ে মাতামাতি নেই। মনে করেন আপনার এই 20-এ তো 20 পাওয়ার দরকার নাই, আপনি যতটুকু পান এটার মধ্যে এফোর্ট কম দিবেন। হ্যাঁ, এটা কারণ আপনি এফোর্ট দিলেন আপনার ফলাফল আসবে এই লেভেলের। সুতরাং এটার মধ্যে এফোর্ট, কিন্তু আমাদের চেষ্টা করতে হবে যেখানে এতটুকু এফোর্ট দিলে এতটুকু ফলাফল পাবো, সমান্তরাল ফলাফল পাবো, ওই আইটেম গুলো আমাদের বেশি চেষ্টা করতে হবে। গ্রন্থ ও চরিত্র এটা মাঝে মাঝে আসে, দেখেন একবার ব্যাগ কত চলে এসেছে, আবার কম এসেছে মাঝে মাঝে। বাংলার গান টান আসে না বললেই চলে, আগে একটু আসতো, কিন্তু এই পর থেকে 35 BCS এর পর থেকে গান টান খুব বেশি আসে না। আর গান যদি আসে সেটা মুক্তিযুদ্ধের সময় যে গানগুলো, ওই গানগুলাই কারারে এই লোক পার, যেটা মুক্তিযুদ্ধের সময় গাওয়া হতো। তারপর হচ্ছে আপনার এক সাগর রক্তের বিনিময়ে মুক্তিযুদ্ধের সময় গাওয়া হতো, এইসব মুক্তিযুদ্ধের গানগুলো একটু বেশি আসে। বাংলা সাহিত্যের মধ্যে আমরা ইতিমধ্যে কন্টেন্টে ঢুকে গেলাম, বাংলা সাহিত্যকে 3টা ভাগে ভাগ করা হয়, ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে। কথা খুব খারাপ শোনা যাচ্ছে, এখন কি অবস্থা? কথা কি এখন ঠিকঠাক আছে নাকি খুব খারাপ শোনা যাচ্ছে? দেখি তো ভাই, সবাই একটু বলেন তো দেখি। আচ্ছা দেখি, আমরা ওকে নাকি ডিস্টার্ব, দুইটা একটা, সাউন্ড ক্লিয়ার না। ওকে ওকে, এখন ক্লিয়ার, নেট ঝামেলা? আচ্ছা, অনেকেই তো বলছে ক্লিয়ার না। তো আচ্ছা, অনেকে বলছে স্পিক ফাস্ট, আমি যে বেশি জোরে বলছি, তাড়াতাড়ি বলছি, এটা তো কারণ আছে ভাইয়া। কারণ হচ্ছে এখানের যে বিষয়গুলো, এই বিষয়গুলা কিন্তু আপনি দেখলে বুঝবেন। এই জন্য আমরা এখানে বেশি সময় ব্যয় করব না, এই জন্য আমি তাড়াতাড়ি করছি। ঠিক আছে, হ্যাঁ ইনশাল্লাহ ভালো আছি। তাহলে আমরা দেখি, আস্তে আস্তে বলার চেষ্টা করব, নো প্রবলেম। তাহলে এখানে সাহিত্যের ইতিহাসটাকে আমরা, সাহিত্যের যুগটা কোনো প্রবলেম হলে এখানে তুলবেন, প্রবলেম প্রবলেম লিখলেই হবে, হ্যাঁ। যেখানে সময় বেশি দরকার আমরা সেখানে সময় বেশি ব্যয় করব। আমি আরেকটা কথা বলি, যেমন ধরেন আজকে মনে হয় 28 পেজের একটা স্লাইড আসছে। এবার চিন্তা করেন আমাদের সময় হচ্ছে কত, 120 মিনিট। এই 28 পেজ যদি আমরা, 58 পেজ আমরা যদি 2 মিনিট করে এক পেজ পড়াই, তবু তো 120 মিনিট লাগবে। অর্থাৎ উদাস উন্মেষ উত্তরণ চায় আপনাকে বেশি পড়াতে চায়, এই জন্য তারা বেশি কন্টেন্ট দিয়ে রাখে। তাই আমাদের এটা মাথায় রাখতে হয়। আচ্ছা, আমরা সাহিত্যের যুগ বিভাগ, এটা মোটামুটি সবাই পারে, যে আইটেম গুলো সবাই পারে, সেখানে আমরা একটু কম। দেখেন 450 সালে ইংরেজি সাহিত্যের সূচনা, যদি বলে ইংরেজি সাহিত্যের সূচনা কত, 450, আর ইংরেজি সাহিত্যের হাত ধরে 550 সালে বাংলা সাহিত্যের সূচনা, এই দুটা কথা মনে রাখবেন। তাহলে ইংরেজি আর বাংলার মধ্যে কত বছরের গ্যাপ, 200 বছরের। যদি বলা হয় বাংলা সাহিত্যে কার প্রভাব আছে, ইংরেজি সাহিত্যের প্রভাব আছে। ইংরেজি সাহিত্য কত সাল থেকে, 450, বাংলা সাহিত্য কত সাল থেকে, 650। এই যে বাংলা সাহিত্য 650 সালের সূচনা আমরা ধরে নিলাম, এই সূচনার ভিত্তিতে তাহলে আমাদের প্রাচীন যুগের যে সূচনা, সেই প্রাচীন যুগের সূচনা হবে কত, 650। তাহলে প্রাচীন যুগ শেষ কত, 1200। এরপর আসি আমরা মধ্যযুগ। আমাদের মধ্যযুগের সূচনা হচ্ছে 1201 সাল থেকে মধ্যযুগের সূচনা, শেষ কত, 1800। এখন আমাদের যে সালটা চলমান সেটা হচ্ছে কি যুগ, আধুনিক যুগ। এই আধুনিক যুগটা হচ্ছে 1801 থেকে, বাট নট 1800। কেউ যদি আধুনিক যুগ অপশনে 1800 থাকে, এটা কিন্তু অ্যান্সার হবে না, অ্যান্সার হবে 1801 থেকে। আধুনিক যুগ এখনো চলমান, সেটা হচ্ছে বর্তমান পর্যন্ত আধুনিক যুগ চলছে।
তাহলে আমরা তিনটা যুগ দেখলাম। এই যুগের মধ্যে এখন আমরা একটা জিনিস দেখতে চাই, সেটা হচ্ছে এই প্রাচীন যুগে কিন্তু অত বেশি বই নাই। প্রাচীন যুগে একটা মাত্র বই সৃষ্টি হয়েছে, সেই বইটার নাম আমরা সবাই জানি। প্রাচীন যুগে একমাত্র বই, সেটার নাম কি? চর্যাপদ। আর মধ্যযুগে আছে কিন্তু শত শত বই, হাজার হাজার বই। মধ্যযুগে 1000+ বই সৃষ্টি হয়েছে। আর আধুনিক যুগে হচ্ছে লাখ লাখ বই। অনেক বই হচ্ছে আধুনিক যুগে। তাহলে প্রাচীন যুগে একটা মাত্র বই চর্যাপদ, আর কোনো বই নাই। মধ্যযুগে হাজার হাজার বই আছে, আর আধুনিক যুগে লক্ষ লক্ষ বই আছে। তাহলে আমাদের প্রাচীন যুগ কত? 650 থেকে শুরু, 1200 সালে শেষ। আর প্রাচীন যুগের একমাত্র সাহিত্যের নাম কি? চর্যাপদ। তবে এটা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এটা মতামত দিয়েছেন, কিন্তু সুনীতি কুমার চট্টোপাধ্যায় বললেন যে প্রাচীন যুগ শুরুটা হয়েছে 950 সাল থেকে। তাহলে শুরুর ব্যাপারে মতান্তর আছে, কিন্তু শেষ একই সময় 1200 সালে। তাহলে আমরা কিন্তু চর্যাপদের দুইটা রচনা পাইলাম। একটা হচ্ছে চর্যাপদ লেখা শুরু হয়েছে কত সাল থেকে? 650 সাল থেকে। আরেকটা প্রশ্ন আমরা পাইলাম, চর্যাপদ লেখা শুরু হয়েছে কত সাল থেকে? 950 থেকে। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, বলেন তো শহীদুল্লাহর মতে চর্যাপদ লেখা শুরু হয়েছে কত সাল থেকে? শহীদুল্লাহর মতে চর্যাপদ লেখা শুরু হয়েছে কত সাল থেকে? 650। কারেক্ট অ্যান্সার। এবার বলেন তো দেখি সুনীতির মতে, সুনীতি কুমার চট্টোপাধ্যায় তার মতে চর্যাপদ লেখা হয়েছে কত সাল থেকে? 950। এই তো হয়ে গেছে আমাদের অ্যান্সার। এবার বলেন তো দেখি ইংরেজি সাহিত্য কত সাল থেকে ইংরেজি সাহিত্যের সূচনা? 450। থ্যাংক ইউ। এই তো হয়ে গেছে আমাদের এই আইটেমটা শেষ। তাহলে প্রাচীন যুগের একমাত্র বইয়ের নাম কি? চর্যাপদ। এখানে আর কিছু আমাদের পড়া লাগবে না। প্রাচীন যুগের একমাত্র সাহিত্য হচ্ছে চর্যাপদ। আমরা অন্ধকার যুগের পড়া একটু পর যাব, এটা মধ্যযুগের বিষয়, তাই স্লাইডে আগে দিয়ে দিয়েছে, এটা ঠিক হয় নাই। এটা মধ্যযুগের বিষয়। এই যে দেখছেন 1201 থেকে 1350, আমরা এটা যখন মধ্যযুগ শুরু করব তখন পড়বো। আর শ্রী চৈতন্য যুগের প্রভাব এটা সাধারণত আসে না, তাই এটা খুব বেশি পড়ার দরকার নাই। আমি আপনাদের বলবো, আমরা সরাসরি ঢুকে গেলাম। কিসে ঢুকে গেলাম? এখন আমরা চর্যাপদে ঢুকে গেলাম। এবার আমরা দেখি চর্যাপদের কি কি আইটেম আমরা পড়তে চাই। এই যে আমাদের প্রাচীন যুগ, আর একটা পার্থক্য আমরা দেই, এই হচ্ছে প্রাচীন যুগ, মধ্যযুগ, আর হচ্ছে আধুনিক যুগ। এই পার্থক্যটা আমরা করলাম কিসের বেসিসে, মানে কোন জিনিসটার উপর ভিত্তি করে? একটা দেখলাম যে আমাদের সাল আছে 650 সাল থেকে 1200 সালের ভিত্তিতে। আবার মধ্যযুগটা করছি 1201 থেকে 1800 সালের ভিত্তিতে। আবার আধুনিক যুগটা 1801 থেকে বর্তমান। আসলে কি এটা সালের ভিত্তিতেই করা হয়েছে? তাহলে বলতে হবে যে না, এটা মূলত বিষয়বস্তুর উপর নির্ভর করে। এই যুগটা করা হয়েছে বিষয়বস্তুর উপর নির্ভর করে। এই যে আইটেমটা এই সময়ের মধ্যে শুধুমাত্র একটা বই রচিত হয়েছে, সেই বইটার নাম চর্যাপদ। যদি চর্যাপদের বিষয়বস্তু কি? চর্যাপদের বিষয়বস্তু কিন্তু ধর্ম। এবং আরো যদি স্পেসিফিক বলি কোন ধর্ম, তাহলে অ্যান্সার হবে চর্যাপদের বিষয়বস্তু কি? ধর্ম, বৌদ্ধ ধর্ম। আরো যদি বলি তাহলে চর্যাপদের স্পেসিফিক হবে চর্যাপদের বিষয়বস্তু বৌদ্ধ ধর্ম, সহজিয়াদের কথা। বৌদ্ধ ধর্মের একটা গ্রুপ আছে সহজিয়া গ্রুপ। এটা আমরা যেরকম আছি কি, আমরা আছি সুন্নি, আছি শিয়া, আছি মুসলিম সুন্নি, মুসলিম শিয়া, এরকম বৌদ্ধ ধর্মের একটা গ্রুপের নাম সহজিয়া। চর্যাপদে তার কথাই বলা আছে। মূল কথা হচ্ছে চর্যাপদের বিষয়বস্তু ধর্ম। প্রাচীন যুগের বিষয়বস্তু কি? ধর্ম। এরপর মধ্যযুগে আসি। মধ্য কিন্তু এই ধর্মের জায়গাটা মধ্যযুগে হয়ে গেছে দেবদেবী। আপনারা মধ্যযুগের অনেক সাহিত্য পড়েছেন, যেমন মনসা মঙ্গল, মনসার কথা, অন্নদা মঙ্গল, অন্নদার কথা, চণ্ডী মঙ্গল, চণ্ডীর কথা, কালিকা মঙ্গল, কালী দেবীর কথা, বৈষ্ণব পদাবলী, ভগবান শ্রীকৃষ্ণের কথা, শ্রীকৃষ্ণ কীর্তন, এখানেও ভগবান শ্রীকৃষ্ণের কথা। তাহলে মধ্যযুগের বিষয়বস্তু কিন্তু দেবদেবী, ধর্ম না। মধ্যযুগের প্রধান বিষয়বস্তু কি? দেবদেবী। আবার জীবনী সাহিত্য শ্রী চৈতন্য দেবের কথা, তাহলে এখানেও দেবতার কথা। তাহলে মধ্যযুগের কন্টেন্ট হচ্ছে দেবদেবী। এবার আধুনিক যুগ আসি। আধুনিক যুগের কন্টেন্ট হচ্ছে মানুষ। আধুনিক যুগে কার কথা বলা হয়েছে? মানুষের কথা। তাই আপনারা দেখবেন আধুনিক যুগের যত কবিতা টবিতা আপনি পান, যেমন ধরেন চাষার কথা থাকে, লাল সালুর কথা বলেন, হুজুরদের ভন্ডামির কথা আছে, সেখানেও মানুষের কথা বলা আছে। আবার ধরেন আপনারা আহ, একটা মুক্তিযুদ্ধের বই পড়লেন, সেখানে মুক্তিযুদ্ধের কথা, মানুষের সংগ্রামের কথা এখানে নাই। আধুনিক যুগে কি নাই? আধুনিক যুগে ধর্ম নাই, আর আধুনিক যুগে দেবদেবী নাই। আধুনিক যুগে এই দুইটা জিনিস অনুপস্থিত। তাহলে আমি আশা করি এটা মূলত কন্টেন্টের ভিত্তিতে এই যুগটাকে ভাগ করা হয়েছে। এবার আপনারা পারবেন। বলেন তো প্রাচীন যুগ কিসের ভিত্তিতে?
হ্যাঁ, স্লাইড শেয়ার করেছি রাসেল ভাই। প্রাচীন যুগ কিসের ভিত্তিতে? ধর্মের ভিত্তিতে। এই তো হয়ে গেছে, বৌদ্ধ ধর্ম। আরো স্পেসিফিক বললে বৌদ্ধ ধর্ম। এবার বলেন তো মধ্যযুগ কিসের ভিত্তিতে? কোন জিনিসটার উপর? হ্যাঁ, দেবদেবী, দেবদেবী। মধ্যযুগ হচ্ছে দেবদেবী। গুড। আর আধুনিক যুগ কিসের ভিত্তিতে বলেন তো? আধুনিক যুগের সাহিত্যে কি আছে? মানুষের কথা। তাহলে আমি একটা জিনিস এখন বলবো, আপনারা বলবেন এটা কোন যুগের সাহিত্য হবে। মনে করেন আমার সাহিত্যটা হচ্ছে ব্যক্তি স্বাতন্ত্র্যবোধ। ব্যক্তি স্বাতন্ত্র্যবোধ মানে হচ্ছে আমি একটা আমার দুঃখ নিয়ে, আমার কষ্ট নিয়ে, আমার বেদনা নিয়ে, আমি ব্যক্তি স্বাতন্ত্র্যবোধ নিয়ে আমি একটা কাব্যগ্রন্থ লিখলাম, তাহলে এটা কোন যুগের সাহিত্য হবে? এটা আধুনিক যুগ। এই তো বুঝে গেছে। শেষ, আমাদের এই আইটেমটা শেষ। এখন আমরা চলে যাব চর্যাপদে। চর্যাপদ সম্পর্কে আমরা কি পড়ব? প্রথমত, চর্যাপদের অনেক আইটেম আমরা পড়বো। সেটা হচ্ছে চর্যাপদের বিষয়বস্তু কি, সেটা আমরা পড়বো। চর্যাপদের আসলে ভাষাটা কি, সেটা আমরা পড়বো। চর্যাপদ আবিষ্কারের যে ইতিহাস, সেই আবিষ্কারের ইতিহাসটা আমরা পড়বো। চর্যাপদ আহ আবিষ্কারের ইতিহাসটা আমরা পড়বো। চর্যাপদের যে লেখকগণ, লেখকগণ সম্পর্কে আমরা সব তথ্য পড়বো। চর্যাপদের যে গবেষকগণ, চর্যাপদের গবেষকগণ সম্পর্কে আমরা সব তথ্য পড়বো। আমরা হচ্ছে চর্যাপদ যেহেতু বৌদ্ধ ধর্মের, সুতরাং বৌদ্ধ ধর্ম সম্পর্কে, ধর্মটা কি আমরা সেটা বোঝার চেষ্টা করব। এরপর চর্যাপদের যত প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো আমরা এর মধ্যে আলোচনা করে ফেলবো। এই হচ্ছে আমাদের চর্যাপদ সম্পর্ক ডিটেইলস আলোচনা হবে। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা পরের পেজে যাওয়া শুরু করলাম। আর এই পেজটা মাঝে মাঝে আমরা ওপেন করব। তাহলে সবার আগে আমরা চর্যাপদটা দেখি কি জিনিস সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। এই যে আমরা চর্যাপদ একটা বই, মোটামুটি মনে হয় অনেকেই জানেন, অ্যাডমিশন টেস্টের সময় পড়েছেন। এ হচ্ছে চর্যাপদ একটা বই, আর কিছু না। চর্যাপদ একটা বই। তবে অনেকে এটাকে চর্যাপদ বলে না, অনেকে এটার নাম দিয়েছে কি, কেউ কেউ এটাকে নাম দেখে চর্যা গীতিকা, আবার কেউ কেউ এটার নাম দিয়েছে চর্যা চর্য বিনশ্চয়। ঠিক আছে? আবার কেউ কেউ এটার নাম দিয়েছে চর্যা গীতি কোষ বৃত্তি। তাহলে চর্যাপদের নামের ফয়সালা আমাদের হয়ে গেল। এবার আসি, চর্যাপদ আসলে কিসের বই? তাহলে এই চর্যাপদের মধ্যে কি আছে? তাহলে আনসার হবে চর্যাপদ আসলে একটি গানের বই। চর্যাপদ কিসের বই? গানের বই। এরপরে আমাদের আসে এখানে গান সংখ্যা কয়টি? তাহলে অ্যান্সার হবে এখানে গান সংখ্যা কয়টি? 51টি গান আছে। ঠিক আছে? তাহলে চর্যাপদ রচনা শুরু হয়েছে 650, চর্যাপদ রচনা শেষ হয়েছে 1200, 550 বছর প্রায়। তাহলে একজন তো আর এতগুলা গান লিখেন নাই, একজন তো বেঁচে থাকা সম্ভব না। তাহলে কয়জনে এই 51টি গান লিখেছেন? 24 জন কবি এই 51টি গান লিখেছেন। এই হচ্ছে মূল অ্যান্সার। এরপর আমরা দেখব মতান্তর। মতান্তরটা আমরা দেখে নেই। কেউ কেউ বলে চর্যাপদ গানের বই, কেউ বলে এটাকে ছড়ার বই, কেউ বলে এটাকে কবিতার বই, কেউ বলে এটাকে পদের বই। আচ্ছা, তো এখানে 51টি গান যেমন কথা আছে, সেরকম আবার শহীদুল্লাহ, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন না, আমি মানি না, গান হচ্ছে 50টি। 24 জন কবি কবি বলেছেন সুনীতি কুমার, আবার শহীদুল্লাহ বলেছেন না, আমি মানি না, কবি হচ্ছে কয়জন? 23 জন। এগুলো হচ্ছে মতান্তর, কিন্তু আসল অ্যান্সার এটা দিবেন। এটি মূলত একটি গানের বই। এটি হচ্ছে 51টি গান আছে। এর কবি সংখ্যা কত? 24 জন। তবে এগুলা কি ঠিক না ভুল? এগুলোও ঠিক। এটা হচ্ছে একদম পারফেক্ট অ্যান্সার, আর এটাও কিন্তু রাইট অ্যান্সার। চর্যাপদকে ছড়ার বই বলা যায়, কবিতার বই বলা যায়, পদের বই বলা যায়। চর্যাপদের গান 50টি কেউ যদি বলে তাও সেও ভুল বলে নাই। চর্যাপদের কবি 23 জন কেউ যদি বলে সেও ভুল বলে নাই। হ্যাঁ, প্রত্যেকটা পদ এক একটা গান। এমনকি কোন সুরে গানগুলো গাইবেন সেটাও লেখা আছে, নাট মঞ্জুরি, গুট মঞ্জুরি, কি কি সুর, গানের যে যত প্রকার সুর আছে, সেই কোনটা ব্যান্ড সঙ্গীত, কোনটা হচ্ছে আপনার রবীন্দ্রসঙ্গীত, কোনটা নজরুল সঙ্গীত, এরকম একটা কোনটা কোন সুরে গাইবেন। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা চর্যাপদ সম্পর্কে বুঝলাম। এবার আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা অ্যান্সার দিবেন। দেখেন, একটা সহজ কথা আমরা একটু বুঝতে পারি। হোস্ট ডিসেবল পার্টিসিপেন্ট স্ক্রিন শেয়ারিং। এবার বললেন তো চর্যাপদ কিসের বই? এটা কবিতার বই বলতে পারি, ছড়ার বই বলতে পারি, পদের বই বলতে পারি, মূলত এটি গানের বই। পারফেক্ট হয়ে গেছে। তাহলে এর গান সংখ্যা কয়টি বলেন তো?
50টি আছে 51টি আছে মতান্তরে, কিন্তু 51টি অ্যান্সার দিবেন 51টি। এবার বলেন তো এর কবি সংখ্যা কয়জন? এর কবি সংখ্যা কয়জন? 24 জন। এই তো হয়ে গেছে। এবার আমরা যে দুইজন ব্যক্তির নাম বললাম, একজন হচ্ছে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়, আর একজন হচ্ছে ডক্টর মোহাম্মদ কি শহীদুল্লাহ। এই দুইজনই গবেষক, অনেক বড় গবেষক দুইজনেই। তবে শহীদুল্লাহ সিনিয়র ছিল। শহীদুল্লাহর জন্ম হচ্ছে 1885, এবারটা হচ্ছে সিনিয়র। আর সুনীতি কুমারের জন্ম হচ্ছে 1890, এবারটা একটু জুনিয়র, কিন্তু সাল মুখস্থ রাখার দরকার নেই। আমি পড়ার সময় কেউ মাইন্ড করেন না, আমি পড়তাম শহীদুল্লাহ ছোট লোক ছিলেন যখন আমি অনার্সে পড়তাম। কেন পড়তাম খেয়াল করে দেখেন, যতগুলো আইটেম ছোট সব শহীদুল্লাহ। গান 51টি, গান 50টি, শহীদুল্লাহ মতে 50টি। কবি 24 জন, কবি 23 জন, শহীদুল্লাহ মতে কয়জন? 24 জন। আমরা মধ্যযুগে আবার একটা আইটেম নিয়ে সমস্যা হবে, চণ্ডীদাস 3 জন, চণ্ডীদাস 4 জন। তাহলে এবার বলেন তো শহীদুল্লাহর মতে চণ্ডীদাস কয়জন হবে? এই তো হয়ে গেছে গা। থ্যাংক ইউ। ওকে। এই সুনীতির সাথে আরেকজন সুকুমার রায়, এই সুকুমারও তাকে সাপোর্ট করেছেন। এই দুইজনের সাপোর্টের কারণে এটা একটু বেশি অথেন্টিক হয়ে গেছে। তাহলে শহীদুল্লাহ কেমন লোক? ছোট লোক। এই যে দেখেন চর্যাপদের নাম, চর্যাপদের অনেকগুলো আমরা নাম পড়েছি। একটা পড়েছি চর্যাচর্য বিনিশ্চয়, চর্যাচর্য বিনিশ্চয়, চর্যাচর্য বিনিশ্চয়, চর্যা গীতিকোষ বৃত্তি, চর্যা গীতিকোষ, চর্যাশ্চর্য, চর্যাপদের অনেক নাম। এবার আমরা বুঝতে পারলাম এটি একটি গানের বই। তাহলে এটা কোন ধরনের গান? এটা কি ঝাঁকানাকা গান না ধর্মীয় গান? আপনারাই বলেন, এক না দুই? এটা কি ঝাঁকানাকা গান নাকি এটি ধর্মীয় গাম্ভীর্য সম্পন্ন গান? অনেকটা হামনাতের মতো। গুড, দুই। এই তো বুঝে পেয়েছেন, আমরা যেরকম ধর্মীয় গান গাই না, রাসূলের গুণগান করে, আল্লাহর গুণগান করে, আর চর্যাপদের গানগুলো মূলত কার করে? গৌতম বুদ্ধের গুণগান অথবা বুদ্ধ ধর্মের গুণগান। চর্যাপদের গানগুলো বুদ্ধ ধর্মের গুণগান। ওকে, বুঝে গেছেন। এবার আমরা আসি, সবার আগে চর্যাপদ বোঝার আগে আমাদের বুঝতে হবে চর্যাপদের ধর্ম। ধর্মটা আমাদের বুঝতে হবে, স্পেশালি বৌদ্ধ ধর্মটা কি সেটা আমাদের বুঝতে হবে। এখন আপনারা একটু বলেন দেখি, বৌদ্ধ ধর্ম ইয়েস অর নো, জানেন নাকি জানেন না? যদি জানেন তাহলে আমি এড়িয়ে যাব, আর যদি না জানেন তাহলে আমি বর্ণনা করব, কারণ অনেক পড়া থাকে। জানেন না? আচ্ছা, আমি তাহলে এখন বলে দিচ্ছি। তিনটা কমেন্টস করছে জানে না। তাহলে আমরা দেখি, একটা হচ্ছে আমাদের মুসলিম ধর্ম, একটা হচ্ছে হিন্দু ধর্ম, তুলনামূলক আলোচনা করি তাহলে একটু ভালো পারবেন। আর একটা হচ্ছে কি বৌদ্ধ ধর্ম। মুসলিম ধর্মের বৈশিষ্ট্য হচ্ছে বেহেশত আছে, দোজক আছে। তাহলে বেহেশত আর দোজককে আমরা স্বর্গ নরক লিখলাম। স্বর্গ আছে, আবার নরকও আছে। এবার হিন্দু ধর্মের বৈশিষ্ট্য কি? তাদের স্বর্গ আছে, হিন্দু ধর্মের বৈশিষ্ট্য তাদের নরকও আছে। তাদের আরেকটা জিনিস বেশি আছে, সেটা হচ্ছে জন্মান্তরবাদ। আশা করি আপনারা জন্মান্তরবাদ জানেন। এদের এটা আছে, কিন্তু এটা মুসলমানদের কি জন্মান্তরবাদ নাই। এবার বৌদ্ধ ধর্মের বৈশিষ্ট্য কি জানেন? বৌদ্ধ ধর্মের বৈশিষ্ট্য স্বর্গও নাই, নরকও নাই। তবে বৌদ্ধ ধর্মে হিন্দু ধর্মের মতো জন্মান্তরবাদ আছে। আর একটা জিনিস তাদের বেশি আছে, সেটা হচ্ছে মহানির্বাণ। তাহলে আপনাকে চর্যাপদ পড়তে হইলে সবচেয়ে বেশি যে গুরুত্বপূর্ণ কথাটা মনে রাখতে হবে সেটা হচ্ছে মহানির্বাণ। আমাদের মুসলমানদের মতে ভালো কাজ করলে বেহেশতে যাব, খারাপ কাজ করলে দোজখে যাব। হিন্দুদের মতে ভালো কাজ করলে স্বর্গে যাবে, ভালো কাজ করলে নরক, খারাপ কাজ করলে নরকে যাবে। আর এদের মাঝে মাঝে জন্মান্তর করতে পারে, যেমন আবার সে জন্ম নিতে পারে, এই সম্ভাবনা তার আছে। বৌদ্ধ ধর্মের মতে স্বর্গ নাই, বৌদ্ধ ধর্মের মতে কি নরক নাই। আবার বৌদ্ধ ধর্মের মধ্যে কিন্তু ঈশ্বরও নাই। আরেকটা জিনিস নাই, যেমন আমাদের তো ঈশ্বর আছে, মানে সৃষ্টিকর্তা আছে। হিন্দু ধর্ম কিন্তু সৃষ্টিকর্তা আছে, ঈশ্বর আছে, বা অনেকগুলা ঈশ্বর আছে, অনেক দেবতা আছে, কিন্তু ওদের কিন্তু সেটাও নাই। এরপর এদের মতে কি আমরা একটু দেখি, এদের মতে দুইটা জিনিস জন্মান্তরবাদ হচ্ছে মহানির্বাণ। যেমন ধরেন এই একটা আত্মা, এই একটা আত্মা, এই একটা আত্মা, এই একটা আত্মা, আমি চারটা আত্মার কথা লিখলাম। এই আত্মাটা ধরেন প্রচন্ড পরিমাণে পাপিষ্ট, এই আত্মাটা কালা হয়ে গেছে গা। তাহলে এর জন্মান্তর ঘটবে, এর পরের জন্মে হবে শূকর, মানে শুয়োর হবে। এই আত্মাটা ধরেন অর্ধেক পাপিষ্ট, অর্ধেক পাপিষ্ট, তাহলে এর পরের জন্মে আবার জন্মাবে তার পাপের কারণে কুত্তা হবে। ধরেন এটা আমার আত্মা, খুব কম পাপ, তাহলে আমি তুলনামূলক ভালো প্রাণী হব, কি হব? কবুতর। আর এটা হচ্ছে গৌতম বুদ্ধের আত্মা, এখানে কোনো পাপই নাই। এই গৌতম বুদ্ধ কি লাভ করেছে? মহানির্বাণ। মহানির্বাণ, আসলে মহানির্বাণটা কি? মহানির্বাণটাকে বাংলায় বলা হয় মহাসুখ। এই গৌতম বুদ্ধ মহাসুখ লাভ করেছে, তার আর জন্মান্তর ঘটবে না।
তার জীবনে আর কোনো দুঃখ বেদনা থাকবে না, তিনি মহানির্বাণ লাভ করেছে। তাহলে বৌদ্ধ ধর্মের সকলের উদ্দেশ্য কি লাভ করা? মহানির্বাণ। এবার কি বোঝা গেছে মহানির্বাণ কি? ওকে, তাইলে আমরা বুঝতেই তো পারছি এখানে যে 24 জন কবি আছে, আপনি জানেন এই 24 জন কবি কিন্তু এরা সবাই ধরে নিতে পারি এরা সবাই কি লাভ করেছে? মহানির্বাণ। গৌতম বুদ্ধ মহানির্বাণ লাভ করেছে, আমাদের এই 24 জন কবিও মহানির্বাণ লাভ করেছে, মহাসুখ লাভ করেছে। তবে এই 24 জন কবি আর গৌতম বুদ্ধ কেন লাভ করছে? কারণ তারা তাদের পাপ ত্যাগ করেছে। গৌতম বুদ্ধের আত্মারা পাপ শূন্য, তাই মহানির্বাণ লাভ করেছে। এই 24 জন কবির আত্মা পাপ শূন্য, তাই মহানির্বাণ লাভ করেছে। কিন্তু যাদের আত্মা পাপিষ্ট তারা মহানির্বাণ লাভ করবে না, তারা প্রথমে জন্মান্তরবাদ করবে। ধরেন আপনি কুত্তা হয়ে জন্মাইলেন, জন্মানোর পর এক সময় আপনার পাপ মোচন হয়ে গেল, মানুষের কিল গুতা খাইতে খাইতে সব পাপ মোচন হয়ে গেল, আপনি পরের জন্মে গিয়ে মহানির্বাণ লাভ করবেন। কেমনে বুঝলো পাপ শূন্য? আমরা বলি না স্বর্গীয়, স্বর্গীয় অমুক, দুনিয়াতে থাকতেই তাকে আমরা স্বর্গীয় বলে দেই, আমরা কেমনে বুঝলাম ভাই? তারপর হচ্ছে আমরা বলি না ওই জান্নাতে চলে গেছেন, কেমনে সেটা হইলো বলেন? এটা তো আমরা বলি। তারপর আমরা কত মাওলানাকে বলি না অমুকের চেহারা নুরানি, আল্লাহ নূর আশ্রয় পড়েছে, তা আপনি কেমনে বুঝলেন আল্লাহ নূর তার চেহারা আশ্রয় পড়েছে? মাসুম ভাই, মাসুম ভাই আস্তাগফিরুল্লাহ বললেন, চেহারায় নূর আশ্রয় পড়ছে, কেমনে বুঝলেন? যাই হোক, আমরা আসি পরে আলোচনায়। তাহলে আশা করি আমরা এই ধর্মটা বুঝতে পেরেছি। তাহলে চর্যাপদের মূল বিষয়বস্তু কিন্তু এই, কিভাবে মহানির্বাণ লাভ করে যাবে এটা। এবার আমরা চর্যাপদের গান সংখ্যা 51টি, কিন্তু আমরা 1 নং গানটা একটু দেখব। 1 নং গানটা আমরা দেখব। এই 1 নং গানটা যিনি লিখেছেন তার নাম হচ্ছে লুইপা। 1 নং গানটার লেখক লুইপা। এই গানটার মধ্যে কি আছে আমরা দেখি। কা তুরু বড় পঞ্চমী ডাল। 1 নং গানটা, চঞ্চল চিয়ে পৈঠা কাল কাল ধীর করিয় মহাসুহ পরিমাণ লুই ভনই গুরু পুচ্ছিয় যান। আচ্ছা, বলেন তো এটা কয় নং গান চর্যাপদের? স্লাইডে সব কিছু থাকবে ভাইয়া। আচ্ছা ভাই, এখন যে যারা বলছেন একটু সাউন্ডের প্রবলেম হচ্ছে, তারা নিজেদের নেটটা একটু দেখে নিয়েন ভাই, কারণ আমার এখানে রিপ্লাই ভালো আসছে, সাউন্ডে মনে হয় প্রবলেম হচ্ছে না। সেই হিসাবে একটু যারা সাউন্ডে প্রবলেম পাচ্ছেন তারা একটু নিজের নেটটা একটু চেক করেন ভাইয়া। ঠিক আছে, 1 নং গান। এবার আশা করি এটার মানে আপনারা সবাই বুঝতে পেরেছেন বা বুঝতে পারেন নাই। দেখেন, কা তরু বড় পাঞ্চবি ডাল, কায়া মানে হচ্ছে দেহ, তরু বড় মানে হচ্ছে গাছ, পাঞ্চবি মানে হচ্ছে পাঁচ, ডাল মানে কি? ডাল, শাখা। অর্থাৎ দেহ হচ্ছে একটা গাছ, দেহ হচ্ছে একটা গাছ, যে গাছের ডাল আছে কয়টা? 5টা। এই কথাই বোঝানো হয়েছে প্রথম চরণে। চঞ্চল চিয়ে, চিয়ে মানে হচ্ছে চিত্ত, তাহলে আমি চিত্তের একটা ছবি আঁকি, এটা হচ্ছে চিত্ত। তাহলে আমাদের এই চিত্তটা হচ্ছে কি? চঞ্চল। চঞ্চল দ্বারা এখানে বুঝাইছে পাপ প্রবণ চিত্ত, আমাদের চিত্তটা পাপ প্রবণ, সবসময় খারাপ কাজের দিকে ধাবিত হইতে চায়, সবসময় খারাপ কাজের দিকে ধাবিত হইতে চায়, আমাদের চিত্তটা চঞ্চল। পৈঠা মানে প্রবেশ করেছে, পৈঠা মানে হচ্ছে ইন্টার করা, ইন্টার মানে প্রবেশ করা, এন্ট্রি আর কি, যেটাকে আপনি বলতে পারেন। পৈঠা মানে হচ্ছে এন্টার, প্রবেশ করা বা এন্ট্রি। কাল মানে হচ্ছে ধ্বংস, কাল মানে কিন্তু আগামীকাল নয়, কাল মানে হচ্ছে ধ্বংস, এই জন্য আমরা বলি কাল সাপ। যে সাপে ছোবল দিলে আপনার ধ্বংস হবে, যে সাপে ছোবল দিলে আপনার মৃত্যু হবে, তাকে কি বলা হয়? কাল সাপ। তাহলে এখানে কাল মানে ধ্বংস। বলছে আমাদের চিত্তটা চঞ্চল, তাই আমাদের চিত্তে প্রবেশ করে, কে প্রবেশ করে? আমাদের ধ্বংস প্রবেশ করে। এটা আমি একটু সংক্ষেপে বলে দেই। এখানে বলতে চাইছি আমাদের যে 5টা ডাল আছে, এই 5টা ডাল হচ্ছে আমাদের 5টা ইন্দ্রিয়। 5টা ইন্দ্রিয় আমাদের কি কি আমরা দেখতে পাই? একটা ডাল হচ্ছে আমাদের নাক আছে, একটা আমাদের কান আছে, একটা ডাল হচ্ছে আমাদের জিহ্বা, একটা ডাল হচ্ছে আমাদের ত্বক,
ত্বক। আরেকটা ডাল কি বলেন? আরেকটা ডাল কি? চোখ। থ্যাংক ইউ। তাহলে আমাদের এই পাঁচটা ডাল। বলছে এই পাঁচটা ডালের কারণে আমরা ধ্বংস হয়ে যাই। সারা জীবন তো আমরা পড়েছি এই পাঁচটা দিয়ে আমরা চলাফেরা করি, কিন্তু এই চর্যাপদে বলছে এই পাঁচটা আমাদের ধ্বংসের কারণ। কেন দেখেন? সারা জীবন আপনি চোখ দিয়ে মেয়ে মানুষ দেখেছেন, চোখ টিপ দিয়েছেন, তাহলে আপনার এই আত্মার ভিতরে কি ঢুকেছে? পাপ ঢুকেছে। এই আপনার আত্মা কিন্তু চোখ টিপ দেওয়ার কারণে কালা হয়েছে। জিহ্বা দিয়ে সারা জীবন বাজে বাজে গান গেয়েছেন, তাহলে আপনার আত্মা আবার কি হয়েছে? কালা হয়েছে। কান দিয়ে সারা জীবন, জিহ্বা দিয়ে বাজে কথা বলেছেন, কান দিয়ে সারা জীবন বাজে বাজে গান শুনেছেন, আপনার আত্মাটা আরো কি হয়েছে? পাপিষ্ট হয়েছে। নাক দিয়ে মনে করেন ছাদে গিয়ে মেয়ে মানুষের কাপড়ের ঘ্রাণ নিয়েছেন, তাহলে এই আপনার চিত্তটা আরো কালা হয়েছে। এরপর ধরেন ত্বক দিয়ে মনে করেন গাউসিয়া মার্কেট বেশি বেশি ঘুরেছেন, যাতে মেয়েদের সাথে একটু টাচ লাগলেই শান্তি। এই হচ্ছে আপনার চিত্ত কালা হয়ে গেছে গা। এবার আপনারা বলেন, চিত্ত কালা হওয়ার, চিত্তে পাপ প্রবেশের রাস্তা কয়টা? হ্যাঁ, গুড, এই তো পাঁচটা। এবার বুঝে গেছেন। তাহলে এই কথাই কিন্তু চর্যাপদে বলা হয়েছে। বলছে আমাদের দেহ একটা গাছের মতো, যার পাঁচটা ডাল আছে, মানে পাঁচটা ইন্দ্রিয় আছে, আর আমাদের চিত্তটা পাপ প্রবণ, আর এই চিত্তের মধ্যে আমাদের ধ্বংস প্রবেশ করেছে। তাহলে এবার চর্যাপদ অনুসারে আমার শত্রু, আমার শত্রু কি অন্যজন নাকি আমার শত্রু আমি নিজে? এক হচ্ছে আমার সবচাইতে বড় শত্রু অন্যজন, দুই হচ্ছে আমার সবচাইতে বেশি ক্ষতি করি আমি নিজে। কোনটা চর্যাপদ অনুসারে আপনি বলেন তো? দুই নাম্বার। থ্যাংক ইউ, এই তো হয়ে গেছে, আমি নিজেই। আমার সবচাইতে বড় শত্রু হচ্ছে আমার চোখ, আমার সবচাইতে বড় শত্রু আমার জিহ্বা। জিহ্বা সবচেয়ে ডেঞ্জারাস শত্রু হচ্ছে জিহ্বা। এরপর আমার শত্রু আমার চোখ, আমার কান, আমার নাক, আমার ত্বক। এগুলো আমাকে ধ্বংস করে দিচ্ছে। অপর আমাকে খুব কম ক্ষতি করতে পারে, কিন্তু আমার জিহ্বা সবচেয়ে ডেঞ্জারাস শত্রু। কারণ আমি যদি একটা গালি আজকে যিশু খ্রিস্টকে দেই, আমাকে 200 কোটি মানুষ ঘৃণা করবে। একটা গালি যদি অনেকে রাসূলকে দেয়, তাকে 200 কোটি মানুষ ঘৃণা করবে। একটা গালি যদি আমি কোনো ভগবানকে দেই, আমাকে আরো 200 কোটি মানুষ ঘৃণা করবে। তাহলে আমাদের সবচেয়ে ডেঞ্জারাস শত্রু জিহ্বা। তাহলে এবার বুঝতেই পেরেছেন, তাহলে আমরা আমাদের প্রধান শত্রু নিজে। এই কথাটাই চর্যাপদে এত সুন্দর করে বলা আছে। কি বলা আছে জানেন? কি বলা আছে? কি বলা আছে বলেন তো? আমাদের শত্রু যে আমরা নিজে, এটা চর্যাপদে স্পষ্ট করে বলে দেওয়া আছে। রাসেল ভাই, এটা মনে হয় আপনার একটু প্রবলেম হতে পারে। রাসেল ভাই, একটু দেখেন, একটু বের হয়ে আবার ইন করেন। আচ্ছা, এটা যারা বাংলার ছাত্র এখানে আছেন কিনা আমি জানি না, এটা সম্পর্কে চর্যাপদে বলা আছে। বাংলা ছাত্র আছেন দুই একজন? বলেন তো, আমাদের প্রধান শত্রু আমরা নিজেই, এটা সম্পর্কে চর্যাপদে কি বলা আছে? বাংলা ছাত্র আছেন? ইয়েস অর নো? আচ্ছা, ইয়েস নাই, এখন বন্ধ, কোনো অ্যান্সার পাচ্ছি না। তাহলে আমরা বলে দেই, সেটা হচ্ছে বলা আছে আপনা মাংসে হরিণা বৈরী। আপনা মাংসে হরিণা বৈরী। বলছে হরিণের প্রধান শত্রু হরিণের নিজের মাংস। সবগুলো গানের মিনিং জানা লাগবে? না না, আমি শুধু এই প্রথমটা বলতেছি চর্যাপদ কি বোঝানোর জন্য। তাহলে আপনা মাংসে হরিণা বৈরী, হরিণের প্রধান শত্রু হরিণের মাংস, সেরকম আমাদের প্রধান শত্রু আমরা নিজেই। ঠিক আছে। এই যে এই কথা বলছে, তাহলে আমরা যদি আমাদের এই নিজেকে বাঁচাইতে চাই, তাহলে কি করতে হবে? দৃঢ় করিও মহাসুখ। মহাসুখ মানে হচ্ছে মহানির্বাণ। যদি মহাসুখ লাভ করতে চাও, যদি মহানির্বাণ লাভ করতে চাও, লুই ভনই। লুই হচ্ছে কবি, কবি বলে দিচ্ছেন। ভনই মানে হচ্ছে স্পিকিং। লুই ভনই গুরু, কবি বলছেন, গুরুকে পুছো। পুছো মানে প্রশ্ন করো, গুরুকে পুছো, তারপর জেনে নাও। গুরুকে পুছো, জেনে নাও কিভাবে তুমি তোমার এই কালা আত্মাকে সাদা আত্মা করতে পারবা। গুরুকে পুছো, গুরুকে প্রশ্ন করে জেনে নাও কিভাবে এই কালা আত্মাকে কি করা যায়? সাদা আত্মা করা যায়। আচ্ছা, লুই ভনই, লুই বলছে গুরুকে প্রশ্ন করো, তারপর জেনে নাও কিভাবে এই কালো আত্মাকে কি করা যায়? সাদা আত্মায় রূপান্তর করা যায়। এই হচ্ছে আমাদের চর্যাপদের মূল বিষয়বস্তু। আমরা বৌদ্ধ ধর্ম বুঝলাম। এক একটা লাইন, বেশিরভাগ বেশিরভাগ লাইনগুলা, পদগুলা ছিল 10 লাইনের ভাইয়া। বেশিরভাগ পদগুলা ছিল 10 লাইনের, বেশিরভাগ, সবগুলা না। তাহলে আমরা চর্যাপদ বুঝলাম। ক্লিয়ার? এবার দেখি, আমি একটু 1 মিনিট রেস্টও নেই, আপনাদের প্রশ্ন করি। বলেন তো দেখি, চর্যাপদ কিসের বই? আমি 2 মিনিট পানি খাবো এবং আপনাদের প্রশ্ন করব। এটা মনে করবেন ওয়াজের মাঝখানে হুজুরে চা খাচ্ছে এরকম।
গান কয়টা? কবি কয়জন? গানের লেখক কয়জন? 24 জন। শহীদুল্লাহর মধ্যে কয়জন? শহীদুল্লাহর মধ্যে 23 জন। থ্যাংক ইউ। এই তো হয়ে গেছে। তাহলে বলেন তো চর্যাপদের যারা বৌদ্ধ ধর্মের লোক তাদের মূল উদ্দেশ্য কি? আমরা তো চাই স্বর্গ, চাই, কিন্তু বৌদ্ধ ধর্মের লোকেরা কি চায়? মহানির্বাণ, মানে মহাসুখ লাভ করতে চায়, মহানির্বাণ লাভ করতে চায়। হ্যাঁ, গুড। বলেন তো দেখি, আমাদের আত্মার ভিতরে পাপ ঢোকার রাস্তা কয়টা? আমাদের আত্মার ভিতরে পাপ প্রবেশের রাস্তা কয়টা? 5টা। থ্যাংক ইউ। হয়ে গেছে। এবার এই যে আমি চর্যাপদ পড়লাম, আরো চর্যাপদ আছে: আলিয়ে কালিয়ে বাট রুদ্দেলা তা দেখি কান্নু বিমলা বইলা কান্নু বিলাসে আসওয়া মাতা সহজ নলিবন পৈশিনী বাতা। আরো চর্যাপদ আছে, সেটা হচ্ছে: নগর বাহিরে ডুম্বি তুহারি করিয়া ছই ছই যাইসি ব্রাহ্মণ নারিয়া আলো ডুম্বি তুই সই মই করিব সাঙ্গ আমি নিগুণ কান্নু কাপালিক জয়ী লাঙ্গ। এবার আমরা যেটা আলোচনা করব, এবার আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে চর্যার ভাষা। এক, চর্যার ভাষা সংস্কৃত। দুই, চর্যার ভাষা বাংলা। তিন, চর্যার ভাষা মৈথিলি। চার, চর্যার ভাষা অসামিয়া। এবার আপনারা বলেন চর্যার ভাষা কোনটা? হুম, তাহলে অ্যান্সার হবে, আচ্ছা, এই অ্যান্সার কিন্তু চর্যাপদের ভাষা কি? বাংলা ভাষা। চর্যাপদের ভাষা কি ভাষা? বাংলা ভাষা। এই কথাটা মনে রাখতে হবে, হ্যাঁ। চর্যাপদের ভাষা কখনো সংস্কৃত নয়, কিন্তু শুধু বাংলা বললে আমাদের ভালো মনে আসে না, প্রাচীন বাংলা বললে একটু বেশি ভাল লাগে। কেন প্রাচীন বাংলা বললে বেশি ভাল লাগে? কারণ এটা তো 1000 বছর আগের ঘটনা, এখন চলে 2023 সাল, আর আমরা পড়তেছি 650 সালের ঘটনা। তাহলে এটাই তো হয়ে যায় 1400 বছর আগে। অথবা চর্যাপদের শেষ পদটা লেখা হয়েছে 1200 সালে, শেষ গান। মনে করেন 51তম গানটা 1200 সালে, তখনও তো আজ থেকে এটা প্রায় 800 বছর আগের ঘটনা। তাই আমরা এত কিছু না বলে এটাকে আমরা র্যান্ডমলি কি বলি? চর্যাপদ কত বছর আগের? তাহলে আমরা মাঝ বরাবর অ্যান্সার দেই 1000 বছর আগের। 1000 বছর আগের দেওয়ার কারণ আছে, যিনি হরপ্রসাদ শাস্ত্রী এটাকে খুঁজে পেয়েছেন, সেই হরপ্রসাদ শাস্ত্রী এটাকে খোঁজার পর হরপ্রসাদ শাস্ত্রী একটা নাম দিয়েছিলেন। হরপ্রসাদ শাস্ত্রী কিন্তু চর্যাপদ নাম দেন নাই। হরপ্রসাদ শাস্ত্রী এই বইটাকে নাম দিয়েছেন 1000 বছরের পুরনো, 1000 বছরের পুরনো বাংলা ভাষার বদ্য গান এবং দোহা। যেহেতু হরপ্রসাদ শাস্ত্রী এই বইটাকে খুঁজে পেয়ে নাম দিয়েছেন 1000 বছরের পুরনো, তাই আমরা যখনই আসি চর্যাপদ কত বছর আগের, তাহলে অ্যান্সার হবে কি 1000 বছরের পুরনো। আশা করি কথাটা বুঝতে পেরেছেন। এবার বলেন তো চর্যাপদ কত বছর আগের সাহিত্য? হ্যাঁ, 1000 বছর আগের পুরনো। এবার আসি চর্যাপদের ভাষা বাংলা। প্রথমত আমরা একটু এখানে দেখি, এই কা তুর্বর পঞ্চবিডাল চঞ্চল চিয়ে পৈঠা কাল ধীর করিয়া মহাশ পরিমাণ লুই ঘন গ্রুপ উচ্চ জানো, এটা শুনলে বাংলা মনে হয় না। কিন্তু আমি যখন আপনাকে এটা ব্যাখ্যা করে দিলাম, কায়া মানে দেহ, তরু মানে গাছ, এই যে দেখেন, কায়া মানে দেহ, কায়াটাকে এখন আমরা জাস্ট এইভাবে লিখি কায়া। কায়া মানে দেহ, তরু মানে গাছ, পঞ্চবিটাকে ছোট করেন পঞ্চ, পঞ্চ মানে 5, ডাল মানে শাখা, চঞ্চল মানে চঞ্চল, চিয়ে মানে হচ্ছে চিত্ত, কাল মানে ধ্বংস, এটাতে এখনো আছে কাল সাপ, যে সাপে সুবল দিলে ধ্বংস হয়ে যায়। দৃঢ় মানে দৃঢ়, করিও মানে করে, দৃঢ় করে, মহাসু মানে হচ্ছে মহাসুখ, লুই বনয় গুরু, গুরু মানে হচ্ছে গুরু, পুচ্ছ মানে প্রশ্ন করে, এটা হিন্দি, জানো মানে জেনে নাও। তাহলে যোযাবদের ভাষা যে বাংলা, এবার কি আপনার মানতে পারছেন নাকি পারছেন না বলেন? হ্যাঁ, মানতে পারছেন, থ্যাংক ইউ। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন চর্যাপদের ভাষা কি? বাংলা। এবার সবাই বলুন তো চর্যাপদের ভাষা কি? শুধু বি লিখলে আমি বুঝে নিবো বাংলা, হ্যাঁ, এত কষ্ট করে আপনাকে সব লিখতে হবে না। আচ্ছা, এবার একটু চর্যাপদ সম্পর্কে আরেকটু বলি। এই ভাষাটা ঝামেলা ছিল। এই চর্যাপদ আবিষ্কার হইলো, আমি আবার লিখছি চর্যাপদ, এটা লেখা হইলো কত? 650-এ লেখা, আর লেখা শেষ কত? 1200 সালে লেখা শেষ। এরপর এটা নিখোঁজ ছিল, চর্যাপদ নিখোঁজ ছিল প্রায় 500 বছর। এরপর চর্যাপদকে খুঁজে পাওয়া গেল, যেটা খুঁজে পাওয়া সেটাকে আমরা বলি আবিষ্কার। আবিষ্কার হয়েছে 1907 সালে। এই 7 সালে যিনি আবিষ্কার করেছেন আপনারা সবাই জানেন, ওই ব্যক্তিটার নাম কি? হরপ্রসাদ শাস্ত্রী।
এই হরপ্রসাদ শাস্ত্রী হচ্ছে এই ব্যক্তিটা, উনি 1907 সালে আবিষ্কার করছেন। তো এখানে একটা জিনিস আমাদের খেয়াল করতে হবে, এটা লেখাটা কিন্তু সেই অত আগের, সুতরাং ভাষাটা কিন্তু এই 1650 বা 1200 সালের, আবিষ্কার হয়েছে 1907 সালে, ভাষা গেছে এর মধ্যে চেঞ্জ হইয়া। তাই আমরা যারা বাংলার লোক তারা বললাম চর্যাপদের ভাষা বাংলা, আসামের লোকেরা এসে দাবি করলো চর্যাপদের ভাষা অসামিয়া, আবার উড়িষ্যার লোকেরা দাবি করলো চর্যাপদের ভাষা হচ্ছে উড়িষ্যার, আবার বিহারের লোকেরা দাবি করলো চর্যাপদের ভাষা বিহারের। কারণ ওই যে একই কথা, চর্যাপদ তো অনেক আগে লাগে, 1000 বছরের ভাষা তো, কারণ সবার মতোই মনে হয়। তাই এই নিয়ে ঝামেলা তৈরি হলো। তখন এই ঝামেলাটা মিটমাট যিনি করলেন, হরপ্রসাদ শাস্ত্রী তো এটা আবিষ্কার করেছেন, তিনিও কিন্তু এটা মিটমাট করতে পারেন নাই। চর্যাপদের ভাষা যে বাংলা, এটা সর্বপ্রথম যিনি আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন গবেষণা করে, তিনি হচ্ছেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। তাই একটা পরীক্ষা আসে, চর্যাপদের ভাষা যে বাংলা এটা কে প্রমাণ করে দিয়েছেন, তাহলে অ্যান্সার হবে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। কথাটা কি বোঝা গেল? আশা করি বুঝছেন। হ্যাঁ, সুনীতি কুমার একটা বই, তার এটা নিয়ে একটা গবেষণা ধর্মী একটা বই আছে, সেই বইটাকে বলা হয় কি ওডিবিএল বই, দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ আর ওতে হচ্ছে অরিজিন, ডিতে হচ্ছে ডেভেলপমেন্ট। দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, এই বইয়ের মাধ্যমে তিনি গবেষণা করে প্রমাণ করে দিলেন চর্যাপদের ভাষা বাংলা। ক্লিয়ার? বলেন তো দেখি চর্যাপদের ভাষা বাংলা এটা কে প্রমাণ করেছেন? সুনীতি কুমার, অ্যাশ অ্যাশ লিখলে হবে, সুনীতি কুমার চট্টোপাধ্যায়। ওকে, কোন বইয়ের মাধ্যমে তিনি এটা প্রমাণ করেছেন? তার বিখ্যাত সেই গ্রন্থটির নাম কি? কোন বইয়ের মাধ্যমে? ওডিবেল বইয়ের মাধ্যমে তিনি এটা প্রমাণ করেছেন। হ্যাঁ, আরো একটা প্রশ্ন আসে, ওডিবেল বইটা প্রকাশিত হয় 1926 সালে, তাহলে ওডিবেল বইটা প্রকাশ 1926, এটা একটা প্রশ্ন আসে। এবার আমি আর একটা প্রশ্ন আপনাদের ছুড়ে দিতে চাই, সেটা হচ্ছে চর্যাপদের ভাষা বাংলা এটা সুনীতি কুমার কত সালে প্রমাণ করেছেন? চর্যাপদের ভাষা যে বাংলা এটা সুনীতি কুমার কত সালে প্রমাণ করেছেন? গুড। ওডিবেল প্রকাশের সাল আর ভাষা প্রমাণের সাল সে 1926, এই তো বুঝে গেছেন, সাবাস। তাহলে ওডিবেল বইটা লিখেছেন 1926 সালে। এবার দেখেন সুনীতি কুমার চট্টোপাধ্যায় এত বড় একটা হইচই ফেলে দিল চর্যাপদ নিয়ে, ওডিবেল বইটা লিখে ফেললেন, চর্যাপদের ভাষা বাংলা এটা প্রমাণ করে দিলেন। তখন তো আর শহীদুল্লাহ বসে থাকতে পারেন না, শহীদুল্লাহ বসে থাকতে পারেন না। তাই শহীদুল্লাহ পরের বছর মানে 1927 সালে শহীদুল্লাহ চর্যাপদ নিয়ে একটা বই লিখলেন। সেই বইটার নাম হচ্ছে কি বুদ্ধিস্ট মিস্টিক। মিস্টিক মানে হচ্ছে রহস্যময়, মিস্টিক মানে হচ্ছে রহস্যময়, আর সং সং মানে হচ্ছে কি গান, বুদ্ধদের রহস্যময় গান, এটা হচ্ছে শহীদুল্লাহর লেখা। আশা করি পুরো বিষয়টা আপনাদের ক্লিয়ার হইলো। আচ্ছা, এবার আসেন, এখানে আরো একটা কথা আছে, চর্যাপদের ভাষা যে বাংলা সুনীতি কুমার কিভাবে প্রমাণ করলেন সেই প্রমাণটা একটু বুঝাই দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই যে চর্যাপদের কাহিনী যদি আপনারা পড়েন, এটা হচ্ছে বাংলাদেশ, ঠিক না? আমি সংক্ষেপে বাংলাদেশটাকে একটু এঁকে এঁকে দেই, একটু ভালো করে আঁকি, না আবার বললেন যে স্যার তো আঁকতেও পারে না, রাগ করতে পারেন। তাই একটু ভালো করে আঁকি, নাহলে তো বলবেন স্যার কি মানচিত্র আঁকছে। এই হচ্ছে ধরেন বাংলাদেশ। চর্যাপদের মধ্যে, চর্যাপদের মধ্যে যে কাহিনী আছে, 51টি গান আছে, সেই 51টি গানের কোন অঞ্চলে? বাংলাদেশের উত্তরে পাহাড়। দেখেন বলা আছে দক্ষিণ পূর্ব সিলেটের গাঙে পাহাড়। তাহলে দেখেন চর্যাপদের মধ্যে কিন্তু আমাদের পাহাড়ি অঞ্চলের কথা আছে, চর্যাপদের মধ্যে জোনাই নদীর কথা আছে, জোনাই মানে যমুনা নদী। চর্যাপদের মধ্যে পৌয়া খালের কথা বলা আছে, মানে পদ্মা নদীর কথা বলা আছে। আবার চর্যাপদে বলা আছে দক্ষিণে সাগর, তাহলে আমাদের বঙ্গোপসাগর। তাহলে চর্যাপদের যে লোকেশন সুনীতি কুমার দেখাইলেন, চর্যাপদের যে লোকেশন গানের মধ্যে 51টি গানে যে লোকেশন, ওই লোকেশন বাংলাদেশের লোকেশন। আবার চর্যাপদে যে সকল নারীদের কথা বলা আছে, ওই নারীরা হচ্ছে আপনার প্রাকৃতিক অলংকার পরে, নারীরা হচ্ছে নৌকা চালায়। তাহলে আমাদের দেশের নারীরা কিন্তু আগে নৌকা চালাইতো। আর প্রমাণ করে দিয়েছেন চর্যাপদের ভাষা কি ভাষা? বাংলা। চর্যাপদের ভাষা বাংলা।
এবার ওকে? না, নেট প্রবলেম হয়েছিল ভাই, কল আসছিল, এই জন্য কল আসার কারণে নেট প্রবলেম হয়েছিল। এখন আশা করি ওকে হয়ে গেছে। তাহলে এবার আশা করি আপনারা সব পারবেন। চর্যাপদের ভাষা কি ভাষা? বাংলা। ওই যে বললাম যে সুনীতি কুমার সুনীতি কুমার অনেকগুলা বিষয় ব্যাখ্যা করে প্রমাণ করেছেন। সুনীতি কুমার চর্যাপদের স্থান ব্যাখ্যা করেছেন, লোকেশন ব্যাখ্যা করেছেন, পদ্মা নদীর কথা ব্যাখ্যা করেছেন, জোনাই নদীর কথা ব্যাখ্যা করেছেন, চর্যাপদের মধ্যে যে নারীদের কথা আছে নারীদের কথা ব্যাখ্যা করেছেন, চর্যাপদের নারীদের পেশার কথা ব্যাখ্যা করেছেন, পুরুষদের পেশার কথা ব্যাখ্যা করেছেন, সকল কিছু ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়েছেন চর্যাপদের ভাষা আসলে কি ভাষা? বাংলা ভাষা। এবার আশা করি আপনাদের ক্লিয়ার হইলো। ক্লিয়ার? ওকে ওকে। হ্যাঁ, ওনারা চর্যাপদ যারা লিখেছেন, আচ্ছা এখানে একটা কথা আছে, চর্যাপদের যারা লেখক কবি, কবিরা কি বাংলাদেশের? চর্যাপদের 6 জন কবি ছিলেন বর্তমান বাংলাদেশ অঞ্চলের। চর্যাপদের যারা কবি, 24 জন কবি, এই 24 জনের মধ্যে একদম 6 জনই ছিলেন বর্তমান বাংলাদেশের অঞ্চলের। 6 জন। কেউ কেউ ছিল আবার কলকাতার, কেউ কেউ ছিল বিহারের, এগুলো আলাদা আলাদা ছিল। কিন্তু 6 জন কবি ছিলেন ডাইরেক্ট বাংলাদেশের অঞ্চলের। এই জন্য চর্যাপদের পক্ষে বাংলার ভোটই বেশি। তবে চর্যাপদে আদার ভাষারও কি আছে, কিছু শব্দ আছে। ওকে। আচ্ছা, আমি একটু লাস্ট করতে প্রশ্ন করতে চাই। বলেন তো চর্যাপদের ভাষা বাংলা না সংস্কৃত? এক বাংলা, দুই সংস্কৃত। তাহলে অ্যান্সার হবে কি? বাংলা। এবার আমি অপশন দিলাম দুইটা। এক হচ্ছে চর্যাপদের ভাষা বাংলা, আর দুই হচ্ছে চর্যাপদের ভাষা প্রাচীন বাংলা। এবার বলেন কোনটা? তখন অ্যান্সার হবে কি? প্রাচীন বাংলা। আচ্ছা, এবার একটু দেখি, যখন চর্যাপদ আবিষ্কার হইলো, হরপ্রসাদ শাস্ত্রী থেকে শুরু করে বাকি সবাই চর্যাপদের কিছু অংশ বুঝলেন, কিছু অংশ বুঝলেন না। যেগুলা বুঝলেন সেটার নাম দিলেন কি? আলো। আর যেটুকু বুঝলেন না সেটার নাম দিলেন কি? আধার। তাই চর্যাপদের ভাষাকে আলাদা একটা নাম দেওয়া হয়েছে, আলো আধারী ভাষা। এবার যদি আপনার অপশনে তিনটাই থাকে, চর্যাপদের ভাষা বাংলা, প্রাচীন বাংলা, আলো আধারী, এবার কোনটা অ্যান্সার দিবেন বলেন তো? হ্যাঁ, এক্ষেত্রে অ্যান্সার হবে তিন। এক্ষেত্রে অ্যান্সার হবে তিন। আচ্ছা, আর যাহা আলো আঁধারি তাহাকে আবার বলা হয় সন্ধ্যা ভাষা, আবার তাহাকে বলা হয় কি ভাষা? সান্ধ্য ভাষা। ওকে। তাহলে চর্যাপদ সম্পর্কে ভাষা অনেক বললাম। এক হচ্ছে চর্যাপদ, এটি প্রাচীন বাংলা ভাষা। দুই নাম্বার, এটাকে আরেকটু যদি আমরা বিউটিফাই করি, তাহলে ক্লারিফাই করি, তাহলে বলতে হবে এটি প্রাচীন বাংলা ভাষা। এটাকে যদি আরো ক্লারিফাই করি, তাহলে আমাদের বলতে হবে হচ্ছে এটি আলো আঁধারি ভাষা। এটাকে যদি আমরা আলো আঁধারিও বলতে পারি, সন্ধ্যাও বলতে পারি, সান্ধ্য ভাষাও বলতে পারি। তাহলে সবচেয়ে বুলেট অ্যান্সার এটা। এবার খেয়াল করে, সুনীতি বলেন, সুকুমার বলেন, সবাই কিন্তু এটাই লাস্ট পর্যন্ত মেনে নিয়েছে। হরপ্রসাদ শাস্ত্রী সেও কিন্তু এটা মেনে নিয়েছে। কিন্তু শহীদুল্লাহ মানে নাই। শহীদুল্লাহ মানে নাই। শহীদুল্লাহ বলছে চর্যাপদের ভাষা বঙ্গ কামরূপ। তাই যদি শহীদুল্লাহর কথা আসে, তাহলে অ্যান্সার দিবেন চর্যাপদের ভাষা কি? বঙ্গ কামরূপী। যে শহীদুল্লাহর মতে কোন ভাষা আসে, তাহলে এই অ্যান্সার হবে। আশা করি ক্লিয়ার হইলো। হ্যাঁ, ওকে। এবার আপনারা সবাই বলেন তো, শহীদুল্লাহর মতে কোন ভাষা? সংক্ষেপে লিখলে হবে, বি লিখলে আমি বুঝতে পারবো বঙ্গ কামরূপী। হ্যাঁ, উনি সব জায়গায় ভাই এই কাজটা করেছেন, কিছু করার নাই, সিনিয়র মানুষ। বঙ্গ কামরূপী, এই তো হয়ে গেছে। তাহলে চর্যার ভাষা নিয়ে আমাদের আর কোনো ঝামেলা রইলো না। অনেকগুলো প্রশ্ন আমরা পড়ে ফেললাম। বলেন তো, বুদ্ধিস্ট মিস্টিক সং এটা কে লিখেছেন? বুদ্ধিস্ট মিস্টিক সং, বুদ্ধদের রহস্যময়, এটা গান কে লিখেছেন? শহীদুল্লাহ। হয়ে গেছে, শহীদুল্লাহ। এবার বলেন তো, বুদ্ধিস্ট মিস্টিক সং কত সালে? বুদ্ধিস্ট মিস্টিক সং 1927। 1927। ওটিবেল 1926। আমার ফোনে খালি কল আসতেছে, আমি কলটাকে ফরওয়ার্ড করে দিই। হ্যাঁ, কলটাকে ফরওয়ার্ড করে দিলে আর কল আমাদের ডিস্টার্ব করবে না। এর মধ্যে আপনারা 30 সেকেন্ড রেস্ট নেন, আমিও 30 সেকেন্ড রেস্ট নেই। ওটিবেল 1926। গুড।
আচ্ছা, আমি একটা সুন্দর একটা প্রশ্ন করবো। ওটিবিএল মানে হচ্ছে দ্য অরিজিন এন্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, এটা তো আপনারা জানেন। আমি একটা প্রশ্ন করবো, আপনারা বলবেন এই বইটি কার। বাংলা ভাষার উৎপত্তি ও বিকাশ, এই বইটি কার বলেন। বাংলা ভাষার উৎপত্তি ও বিকাশ বইটি কার? থ্যাংক ইউ। এটারই বাংলা নাম দেখেন, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ মানে বাংলা ভাষার, ওতে হচ্ছে অরিজিন মানে উৎপত্তি, আর ডিতে হচ্ছে ডেভেলপমেন্ট মানে বিকাশ। তাইলে এবার আপনারা বলেন তো দেখি, বাংলা ভাষার উৎপত্তি ও বিকাশ এটা কত সালে প্রকাশ হয়? গুড। ওডিবিএল 1926, বাংলা ভাষার উৎপত্তি বিকাশ, এটা তাহলে 1926। আবার চর্যাপদের ভাষা যে বাংলা, এটা প্রমাণিত হয় কত সালে? হ্যাঁ, চর্যাপদের ভাষা যে বাংলা, এটা প্রমাণিত হয় 1926। এই তো হয়ে গেছে। থ্যাংক ইউ। এবার আমরা দেখি চর্যাপদ আবিষ্কারের প্রেক্ষাপট আমরা দেখবো। আবিষ্কারের প্রেক্ষাপট, শুনেন আমাদের এখানে কমেন্টস করার দুইটা অপশন আছে। একটা অপশন চ্যাট বক্স, আর একটা অপশন হচ্ছে কিউএনএ। কিউ মানে কোশ্চেন, এন মানে অ্যান্সার। যদি আপনাদের কোনো কোশ্চেন অ্যান্সার থাকে, সেটা কিউএনএ তে গিয়ে লিখবেন, সেক্ষেত্রে আপনাদের কাউসার স্যার অ্যান্সার দিবে। আর যদি আপনারা আমার প্রশ্নের উত্তর দেন মানে কমেন্টস করেন, তাহলে আপনারা সবাই চ্যাট বক্সে আমার প্রশ্নের উত্তর দিবেন। আমার প্রশ্নের উত্তর চ্যাট বক্সে দিবেন। চর্যাপদ আবিষ্কারের ইতিহাস, তাহলে আবিষ্কারের ইতিহাসটা আমরা তুলে ধরি। স্লাইড না পড়ে আমরা এখান থেকে পড়ি, তাহলে সবচেয়ে সুন্দর হয়। আচ্ছা, ইতিমধ্যে আবিষ্কারের ইতিহাসটা আমরা যদি বলি, সেটা হচ্ছে আমাদের কয়েকটা নাম লাগবে। একটা হচ্ছে এশিয়াটিক সোসাইটি, আমাদের দেশে একটা প্রতিষ্ঠান আছে এশিয়াটিক সোসাইটি, এটার নাম এখন এশিয়াটিক সোসাইটি পুরোপুরি নাই, এটার নাম হয়ে গেছে বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। এশিয়াটিক সোসাইটি পড়ার পরে আমাদের একজন নাম মনে রাখতে হবে, ওনার নাম হচ্ছে রাজা রাজেন্দ্র লাল মিত্র। আরেকজন ব্যক্তির নাম আমরা মনে রাখবো, তিনি হচ্ছেন হরপ্রসাদ শাস্ত্রী। দেখেন, চর্যাপদ আবিষ্কার উদ্যোগটা সবার আগে নিয়েছেন এশিয়াটিক সোসাইটি, এবং আপনারা জানেন এশিয়াটিক সোসাইটি হচ্ছে উইলিয়াম জোনস এটা প্রতিষ্ঠা করেছিল। এশিয়াটিক সোসাইটি, লাইট জ্বালাও। এশিয়াটিক সোসাইটি অর্থাৎ ব্রিটিশরা এটা প্রতিষ্ঠা করেছেন। ব্রিটিশরাই জ্ঞান বিজ্ঞানে আর কি আমাদের দিকে একটু বেশি মনোনিবেশ করেছেন। আপনারা জানেন আমাদের লেখাপড়া শুরু শ্রীরামপুর মিশন দিয়ে, সেটাও ব্রিটিশদের হাতে। আমাদের লেখাপড়া শুরু ফোর্ট উইলিয়াম কলেজ দিয়ে, সেটাও ব্রিটিশদের হাতে। আমাদের লেখাপড়া শুরু হিন্দু কলেজ দিয়ে, সেখানেও ব্রিটিশরা ছিল। আমাদের সবকিছুতে একটু ব্রিটিশদের হাত আছে বাংলা সাহিত্যে। আমাদের প্রথম পত্রিকাগুলা দিগদর্শন, সমাজতত্ত্ব দর্পণ, সেখানেও কিন্তু ব্রিটিশদের হাত ছিল। আমাদের প্রথম দিকের বইগুলা ছিল কথোপকথন, সেটা ছিল উইলিয়াম কেরির রচনা। তাহলে আমাদের বাংলা সাহিত্যে ব্রিটিশদের একটা হাত আছে, বিশেষ করে আধুনিক যুগে। প্রাচীন যুগে ব্রিটিশদের হাত আছে কিনা, তাহলে বলতে হবে প্রাচীন যুগে ব্রিটিশদের কোনো হাত নাই। মধ্যযুগে ব্রিটিশদের হাত আছে কিনা, তাহলে বলতে হবে নাই। তাহলে ব্রিটিশদের হাত আছে বাংলা সাহিত্যের কোন যুগে? একমাত্র আধুনিক যুগে ব্রিটিশদের হাত আছে। আচ্ছা, এশিয়াটিক সোসাইটি উদ্যোগটা নিয়েছিল প্রথম রাজা রাজেন্দ্রলাল মিত্রকে নেপালে পাঠালো। যে কোনো কারণে মেধাবী মানুষগুলো বুঝতে পারছে নেপালে কিছু সাহিত্য থাকতে পারে, তিনি নেপালে গেলেন। নেপালে গিয়ে তিনি কিন্তু চর্যাপদ পান নাই, তিনি বর্তমান যে চর্যাপদ সেটা খুঁজে পান নাই, তবে তিনি কিন্তু অন্যান্য পুঁথি পেয়েছেন। চর্যাপদ না পাইলেও তিনি অন্যান্য পুঁথি পেয়েছেন, আর চর্যাপদ খুঁজতে খুঁজতে রাজা রাজেন্দ্রলাল মিত্র মরেই গেছেন, অকা পেয়েছেন। তাহলে যেহেতু রাজেন্দ্রলাল মিত্র মরে গেছে, তাহলে এবার এশিয়াটিক সোসাইটি দায়িত্ব দিচ্ছে কাকে? হরপ্রসাদকে। হরপ্রসাদ প্রথমবার নেপালে গেলেন, পান নাই। দ্বিতীয়বার নেপালে গেলেন, পান নাই। তৃতীয়বার নেপালে গেলেন এবং তিনি পেলেন। তাই প্রশ্ন আসে, হরপ্রসাদ নেপালে গেলেন কয়বার? তাহলে অ্যান্সার হবে হরপ্রসাদ নেপালে গেলেন 3 বার। আবার তিনি যে পেলেন, তিনি পুঁথি পেলেন কয়টা? একটা পুঁথি, দুইটা পুঁথি, তিনটা পুঁথি, 4টা পুঁথি। হরপ্রসাদ মোট পুঁথি পেয়েছেন কয়টি? 4টি। তাহলে দেখি কথাটা বুঝছেন কিনা, বলেন তো হরপ্রসাদ নেপালে গেলেন কয়বার? 3বার, হয়ে গেছে। এবার বলেন তো হরপ্রসাদ কয়টি পুঁথি পেয়েছেন তিনি? 4টি পুঁথি, এটাও হয়ে গেছে। 4টি পুঁথি পেয়েছেন। এই প্রথম পুঁথিটাই ধরি আমরা, চর্যাপদ, তিনি এই পুঁথিটা পেয়েছেন। তিনি আরেকটা পুঁথি পেয়েছেন, ওই পুঁথিটার নাম ছিল ডাকার্ণব। তিনি আরেকটা পুঁথি পেয়েছেন, ওই পুঁথিটার নাম ছিল হচ্ছে কৃষ্ণ পাদের দোহা। আরেকটা পুঁথি তিনি পেয়েছেন, ওই পুঁথিটার নাম হচ্ছে সরপাদের দোহা। আচ্ছা, এই যে এগুলা বাংলা ভাষায় নয়, এগুলা যেহেতু বাংলায় নয়, তাই আমরা পড়ি না।
তাহলে বাংলায় কোনটা চর্যাপদ, এই জন্য আমরা শুধু এটাই পড়ি, আর কিছুই আমরা পড়ি না। তাই এই কয়টা আপনাদের মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? তিনি চর্যাপদ পেয়েছেন, ডাকার্ণ পেয়েছেন, কৃষ্ণপাদে দোয়া পেয়েছেন, আর সরপাদে দোয়া পেয়েছেন। তাহলে হরপ্রসাদ শাস্ত্রী নেপালে গিয়েছেন 3 বার, পুঁথি পেয়েছেন 4টি। ক্লিয়ার? আর রাজা রাজেন্দ্রলাল মিত্র নেপালে গিয়ে টুকটাক পুঁথি পেয়েছেন, কিন্তু চর্যাপদ তিনি খুঁজে পান নাই। চর্যাপদ খুঁজতে খুঁজতে রাজা রাজেন্দ্রলাল মিত্র মরে গেছে গা। এবার রাজা রাজেন্দ্রলাল মিত্র যে পুঁথি পেয়েছেন, এই পুঁথি দিয়ে তিনি নিশ্চয়ই একটা বই তৈরি করেছেন, সেটা আমাদের একটু দেখায় দেই। রাজা রাজেন্দ্রলাল মিত্র ওই পুঁথিগুলা দিয়ে একটা বই লিখেছেন। ওই বইটার নাম হচ্ছে বুদ্ধিস্ট লিটারেচার ইন নেপাল। বুদ্ধিস্ট, শুধু বুদ্ধিস্ট বললে ভুল হবে, সংস্কৃত। ওনার বইটার নাম হচ্ছে সংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার ইন নেপাল। রাজা রাজেন্দ্রলাল মিত্র, বইয়ের লেখকের নাম কি? রাজা রাজেন্দ্রলাল মিত্র। আচ্ছা, তাহলে আমরা 3টা বই পড়লাম। একটা বই পড়লাম ওডিবিএল, সুনীতি কুমার চট্টোপাধ্যায়। 2 নম্বর বই পড়লাম বুদ্ধিস্ট মিস্টিক সং, শহীদুল্লাহ, সুনীতি শহীদুল্লাহ। আর 3 নম্বর আরেকটা বই আমরা পড়লাম সংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার ইন নেপাল। এটা পড়লাম, এটা পড়লাম হচ্ছে রাজা রাজেন্দ্রলাল মিত্র। এই 3টা বইয়ের নামে আপনাকে পড়ে ফেলতে হবে। এর মধ্যে এটার সাল আসবে 1926, এটার সাল আসবে 1927, আর এটার সাল কখনোই আসবে না, তাই পড়ারও নিষ্প্রয়োজন। না, ও রাজা হচ্ছে, এগুলা তাদের উপাধি ভাই, এগুলা তাদের উপাধি, তিনি কোনো অঞ্চলের রাজা ছিলেন না। আচ্ছা, তাহলে উদ্যোগটা নিয়েছিল কি এশিয়াটিক সোসাইটি, আর আবিষ্কার করেছেন কি হরপ্রসাদ শাস্ত্রী। ওকে, এবার দেখেন এই হরপ্রসাদ শাস্ত্রী এটা আবিষ্কার করার ফলে, চর্যাপদ আবিষ্কার করার ফলে তিনি তো হইচই করে দিয়েছেন। তিনি অনেকগুলা কাজ করেছেন। দেখেন 1907 সালে চর্যাপদ তিনি আবিষ্কার করেছেন। এই আবিষ্কারের ফলে ঢাকা বিশ্ববিদ্যালয় যখন প্রতিষ্ঠা হয়, তাকে বাংলা বিভাগের চেয়ারম্যান করা হয়। তাই প্রশ্ন এসেছিল একবার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রথম চেয়ারম্যানের নাম কি? চেয়ারম্যান মানে সভাপতি, প্রথম চেয়ারম্যানের নাম কি? এবার আপনারাই বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রথম চেয়ারম্যানের নাম কি? হ্যাঁ, হরপ্রসাদ শাস্ত্রী। এই তো বুঝে গেছেন, হরপ্রসাদ শাস্ত্রী। ওনার একটা উপাধি হচ্ছে মহামহোপাধ্যায়। ওনার উপাধি মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কি ছিলেন? বাংলা ডিপার্টমেন্টের চেয়ারম্যান ছিলেন। মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী। তাহলে এতটুকু আমরা বুঝে ফেললাম, হ্যাঁ। হুম, তাহলে আবিষ্কারের ইতিহাস আমাদের সব শেষ। আচ্ছা, এরপর আমরা একটু চর্যাপদ সম্পর্কে পড়বো। তাহলে আগেও পড়েছিলাম, তারপর দেখি 650 সালে চর্যাপদ কি হয়েছে? লেখা শুরু। 1200 সালে চর্যাপদ লেখা কি শেষ। এর মধ্যে আসে কোন শতকে, মানে 1100 সালের পর। 1100 সালের পর, 1100 সালের পর হইলে সেটা কোন শতক হয় বলেন তো? 1100 সালের পর হইলে সেটা কোন শতক হয়? দ্বাদশ শতক, হ্যাঁ। একটা প্রশ্ন আসে, চর্যাপদ সবচেয়ে বেশি লেখা হয়েছে, চর্যাপদের 51টা গানের বেশি সবচেয়ে বেশি লেখা হয়েছে কোন শতকে? তাহলে অ্যান্সার হবে দ্বাদশ শতকে। এটা একটু মাথায় রেখেন। সবচেয়ে বেশি গান লেখা হয়েছে কোন শতকে? তাহলে অ্যান্সার হবে কি দ্বাদশ শতকে, মানে শেষ শতকটায়। 1200 সালে তো লেখালেখি বন্ধই। কি আছে ঘটনা? তাহলে আমরা দেখলাম 650 সালে চর্যাপদ লেখা হয়েছে, 1200 সালে চর্যাপদ লেখা কি শেষ। তারপর আমরা দেখলাম 500 বছর চর্যাপদ কি ছিল? নিখোঁজ। এরপর 1907 সাল চর্যাপদ কি হইলো? আবিষ্কার। এরপর চর্যাপদ নিয়ে ঘষা মাজা শুরু, লং টাইম ঘষা মাজা। এরপর 1916 সালে চর্যাপদকে ঘষা মাজা করে প্রকাশ করেছেন আমাদের দেশে একটা বিখ্যাত প্রতিষ্ঠান ছিল। সেই প্রতিষ্ঠানটার নাম হচ্ছে বঙ্গীয় সাহিত্য পরিষদ। এই বঙ্গীয় সাহিত্য পরিষদ এটাকে, এই বইটাকে ঘষা মাজা করে প্রকাশ করেছে। বুঝতে সময় লাগছে, প্রকাশ করতে অনেক সময় লাগছে। তাই 1907 সালে আবিষ্কার হইলো, প্রকাশ হয়েছে কত বছর পর? 9 বছর পর, 1916 সালে বইটা প্রকাশ। এরপর এটার ভাষা নিয়ে টানাটানি, দেখেন 7 সাল থেকে 1926 সাল পর্যন্ত ভাষা নিয়ে টানাটানি ছিল। এরপর সুনীতি কুমার প্রমাণ করে দিয়ে দিলেন চর্যাপদের ভাষা বাংলা। তবে দেখেন, বিহারের লোকেরা চর্যাপদের আশা ছেড়ে দিছে, উড়িষ্যার লোকেরা চর্যাপদের আশা ছেড়ে দিছে, কিন্তু এখনো অসমিয়ার লোকেরা চর্যাপদের আশা ছাড়ে নাই। অসমিয়ার লোকেরা বলে, সুনীতি যতই বলুক চর্যাপদের ভাষা বাংলা,
আমরা বিশ্বাস করি না, আমরা মনে করি চর্যাপদের ভাষা অসামিয়া। যদি বলে এখনো কে চর্যাপদের দাবিদার, তাহলে অ্যান্সার হবে অসামিয়া। এবার আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা অ্যান্সার দিবেন। বলেন তো 650-এর কি মাধুর্য? 650 সাল কেন বিখ্যাত? শুরু, লেখা শুরু। 1200 সাল কেন বিখ্যাত? 1200 সাল লেখা শেষ। এবার বলেন তো 1100 পরবর্তী মানে দ্বাদশ শতক কেন বিখ্যাত? দ্বাদশ শতক কেন বিখ্যাত? সবচেয়ে বেশি লেখা হয়েছে এই শতকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এরপর বলেন তো 1907 সাল কেন বিখ্যাত? 1907 সাল কেন বিখ্যাত? চর্যাপদ আবিষ্কার, থ্যাংক ইউ। মাঝখানে গবেষণা করে 9 বছর গবেষণার পর 1916 সাল কেন বিখ্যাত? 1916 সাল চর্যাপদ কি প্রকাশ, প্রকাশ কিন্তু হরপ্রসাদ করে নাই। আবিষ্কারটা হরপ্রসাদ করছে, কিন্তু প্রকাশ করছে সংগঠন বঙ্গীয় সাহিত্য পরিষদ। ঠিক আছে। এরপর বলেন তো 1926 সাল কেন বিখ্যাত? হ্যাঁ, চর্যাপদ যে বাংলা ভাষা এটা প্রমাণ হয়েছে। থ্যাংক ইউ। এগুলো আমাদের সব পড়া শেষ, হ্যাঁ, এগুলো আমাদের পড়া শেষ। কোনটি অন্ধকার যুগের সাহিত্যের নিদর্শন নয়? এটা এখনো আমরা মধ্যযুগে ঢুকি নাই, এটা মধ্যযুগের প্রশ্ন, হ্যাঁ। আচ্ছা, সংখ্যায় আমরা পড়ে ফেলেছি। শহীদুল্লাহর মধ্যে 23 জন, শুক্রবারের মধ্যে 24 জন, 51টি গান, শহীদুল্লাহর মধ্যে 50টি গান। পদকর্তাগণ এক নজর দেখে নিয়েন। পদকর্তাগণ, এর মধ্যে আমরা একটু দেখি কয়েকজন কবির নাম আমাদের পড়তে হবে। অনেক তো কবি আছে, আমরা সবার আগে একজন কবির নাম পড়বো, তিনি হচ্ছেন লুই পাদানাম। লুই পা, দেখেন আগে মূল শব্দটা ছিল পাদানাম, পাদানাম সংক্ষিপ্ত হয়ে হয়েছে লুই পাদ, পাদ সংক্ষিপ্ত হয়েছে পা। তাহলে এগুলা দ্বারা আসলে কি বোঝায়? এগুলা দ্বারা কবি বোঝায়। তাহলে পাদানাম মানেও কবি, পাদ মানেও কবি, পা অর্থ কবি। তাহলে কবি শব্দটা আমরা কি অর্থে ব্যবহার করি? তাহলে অ্যান্সার হবে সম্মান সূচক অর্থে। কি আছে ঘটনা শেষ। লুই পা, তাকে বলা হয় চর্যাপদের আদি কবি, যেহেতু সবার আগে তিনি গান লিখছেন তাই তাকে বলা হয় আদি কবি। এরপরে আমরা একটা ব্যক্তির নাম পড়বো, তার নাম সবরপা। এবার দেখেন আদি কবি এটা সুনীতি সুকুমার সবাই মানছে, কিন্তু হঠাৎ করে শহীদুল্লাহ বললো আমি মানি না। শহীদুল্লাহ আদি কবি তো মানলো না, শহীদুল্লাহ সবরপাকের নতুন একটা নাম দিল প্রাচীন কবি। যদিও দুইটার মানি প্রায় সেম, তারপরে আমাদের আলাদা ভাবে পড়তে হবে। আদি কবিকে লুইপা যদি আসে, প্রাচীন কবিকে সবরপা। এখানেও কিন্তু শহীদুল্লাহ একটা ঝামেলা পাকায় দিল। ঠিক আছে। শহীদুল্লাহ সবরপাকে শুধুমাত্র প্রাচীন কবি বলেই শেষ করেন নাই, তিনি আবার বলছেন তার মতামতটাকে তিনি প্রতিষ্ঠা করার জন্য তিনি বলছেন সবরপা নট অনলি প্রাচীন বাট অলসো লুইপারও গুরু। কত বেশি জোর দিছেন, তাই এটা আবার পরীক্ষা এসেছে লুইপার গুরুকে, তাহলে আবার অ্যান্সার হবে সবরপা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সবচাইতে বেশি লিখেছেন একজন ব্যক্তি আছেন, ওনার নাম হচ্ছে কান্নুপা। কান্নুপা সবচাইতে বেশি লিখেছেন, আপনারা জানেন বোধহয়। 13টি গান বেটা একাই লিখছে। আচ্ছা, আমরা আগে বলছিলাম এই বাংলাদেশের ভূখণ্ডে চর্যাপদের যারা কবি, এদের মধ্যে বাংলাদেশের ভূখণ্ডেরই ছিল 6 জন। বাকিরা বিহারের ছিল, কলকাতার ছিল, উড়িষ্যারও 2-1 জন ছিল, হিন্দি ভাষাভাষীও 2-1 জন ছিল। আর বাংলাদেশের ভূখণ্ডে ছিল মোট কয়জন? 6 জন। কিন্তু 6 জন বাংলাদেশের ভূখণ্ড হলে 6 জনই বাঙালি। কিন্তু 6 জন বাঙালি হইলেও ভুসুকুপাকে বাঙালি কবি বলা হয়। কারণ ভুসুকুপা তার এক কবিতার মধ্যে, গানের মধ্যে লিখেছেন, আজি ভুসুকু বাঙালি হইলাম, আমি ভুসুকু খাঁটি বাঙালি হইলাম। যেহেতু তিনি বাঙালি বলে সাফাই গিয়েছেন, তাই যদি প্রশ্ন করা হয় বাঙালি কবিকে, তাহলে ভুসুকুপা। এখন আমি আপনাকে বলে দিই যে সবরপা, উনিও কিন্তু বাঙালি কবি। আবার যে লুইপা, সেও কিন্তু বাঙালি কবি, কিন্তু ভুসুকুর নামটাই বেশি আসে, ভুসুকু বাঙালি কবি। চর্যাপদে একজন লেডিস কবি আছেন, সেই লেডিস কবির নাম হচ্ছে কুত্তাপা। কুত্তাপা লেডিস কবি, কুত্তাপা। উনি হচ্ছেন চর্যাপদের লেডিস কবি, কুত্তাপা, চর্যাপদের লেডিস কবি। আশা করি এই কয়টা আপনারা পারবেন। ঠিক আছে। আসলে ছোট লোক ভাই, না না, উনি জ্ঞানী মানুষ, অনেক জ্ঞানী মানুষ।
তাহলে আমরা ইতিমধ্যে বুঝে গেলাম সব। তাহলে লুই পা হচ্ছে আমাদের কি কবি? আদি কবি। সবর পা কি কবি বলেন তো শহীদুল্লাহর মতে? আমি একটু অ্যান্সার চাই। সবর পা কি কবি বলেন? প্রাচীন কবি। গুড, প্রাচীন কবি। কুত্তা পা কি কবি বলেন তো? কুত্তা পা, কুকুরি শব্দের অর্থ হচ্ছে কুত্তা, দা ডগ। কুত্তা দা ডগ, লেডিস কবি, হ্যাঁ মহিলা কবি কুকুরি পা। এবার বলেন তো 6 জন বাঙালি কবি থাকলেও ভুসুকুপা বাঙালি কবি, এটা তো পারছেন। সবচেয়ে বেশি লিখছে কে? কান্নুপা। তারপর আরো যাদেরটা আসে, ডম্বি, শান্তি, এই নামগুলো একটু মুখস্থ রাখেন। সরপার নামটা মুখস্থ রাখেন। ঢ্যানঢন পাদানাম, ঢ্যানঢন পাদানাম সুনীতি কুমারের বইয়ে কি যেন কোন কোন বইয়ের আছে ডেগুন পা, কিন্তু এটা মূলত ঢ্যানঢন পাদানাম। আরেকটা আছে দারিক পা, আর একটা লারাসারা ডুম্বি পা। লারাসারা ডুম্বি পার নামটাও মুখস্থ রাখবেন। তন্ত্রীপার নামটাও মুখস্থ রাখবেন। কয়েকটা ইম্পর্টেন্ট নাম আমি আপনাদের বলে দিলাম, ঠিক আছে? ঢ্যানঢন পাদানাম। এবার আমরা দেখি কবিদের মধ্যে কে কে বেশি লিখছে। কানুবা একাই লিখছে 13টি, আর ভুসুকুবা, ভুসুকুবা একা লিখছে কয়টি? 8টি। আবার যে আমরা বললাম সরবা, এইবার একা লিখছে কয়টি? 4টি। আবার যাকে আমরা কুত্তা পা দা ডগ পা বললাম, কুত্তা দা ডগ পা, তিনিও লিখছে কয়টি? 3টি। এই কটা একটু বেশি পড়তে হয়, ঠিক আছে? এই কটা একটু বেশি আসে। তবে আসলে দেখেন ভুসুকুর আসল নাম কি? ভুসুকু নয়, ভুসুকুর আসল নামটা আমরা একটু জেনে নেই। ভুসুকুর আসল নাম হচ্ছে শান্তিদেব। শান্তিদেব। তাহলে তার নাম কেন ভুসুক হইল? দেখেন, কু মানে হচ্ছে কুটির, কুটির মানে হচ্ছে ঘর। কু মানে কি? কুটির, কুটির মানে ঘর। আর সু মানে হচ্ছে সুপ্তি। সুপ্তি মানে কি জানো? সুপ্তি মানে হচ্ছে ঝিমানো। তাহলে বুঝতেই তো পারছেন, ভুসুকু যেহেতু বাঙালি ছিলেন, তাই তিনি ঘরের মধ্যে সারাদিন সুপ্তি মানে ঝিমাইতেন। কু মানে কুটির, কুটির মানে কি? ঘর। ঘরের মধ্যে সারাদিন সুপ্তি মানে ঝিমাইতেন। আর ভূতে হচ্ছে ভুক্তি, ভুক্তি মানে হচ্ছে গুরুকে স্মরণ করা। তাহলে সারাদিন ভুসুকু ঘরে বৈশা বৈশা ঝিমাইতো, তাই তার নাম হয়েছে ভুক্তি সুপ্তি কুটিরে। কুমানী কুটিরে, ভুক্তি সুপ্তি কুটিরে। কিন্তু এবার আসল নাম কি? শান্তিদেব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে ভুসুকু এই ঘুমায় ঘুমায় ঝিমায় ঝিমায় কয়টা কবিতা লিখছে বলেন তো? ঘুমায় ঘুমায় ঝিমায় ঝিমায় কয়টা কবিতা লিখছে? 8টা। দেখছেন? যদি ঘুমাইতো আর না ঝিমাইতো তাহলে সে কান্নু পারে ছাড়া যায়। এই পেজ আমরা পড়ে ফেলেছি, এগুলো আপনারা পড়েন। এইটা এই চরণটা পড়েন, হ্যাঁ? আচ্ছা, তিব্বতী ভাষা অনুবাদ। এটা তিব্বতী ভাষা অনুবাদ কীর্তিচন্দ্র। এবার আমরা কয়েকটা নাম আরো পড়ব চর্যাপদের সাথে জড়িত। ইতিমধ্যে চর্যাপদের সাথে যারা জড়িত, আমরা হরপ্রসাদের নাম পড়ছি এবং কেন বিখ্যাত সেটা আমরা জানি। এর সাথে গবেষক সুনীতির নাম পড়েছি। এর সাথে গবেষক আমরা শহীদুল্লাহর নাম পড়েছি। আরো কয়েকটা নাম আমাদের পড়তে হবে। একটা হচ্ছে কীর্তিচন্দ্রের নাম, আর একটা নাম আমাদের পড়তে হবে মুনি দত্তের নাম, আর একটা নাম আমাদের পড়তে হবে প্রবোধচন্দ্র বাগচি। প্রবোধচন্দ্র। দেখেন, চর্যাপদ তিব্বতী ভাষায় অনুবাদ করা হবে। তিব্বতী ভাষায় কেন অনুবাদ আপনারা জানেন? এ হচ্ছে চীন, চীনের একটা রাষ্ট্র হচ্ছে তিব্বত। তিব্বত স্বাধীনতা চায়, চীন স্বাধীনতা দেয় না। তিব্বতের যিনি নেতা, সে হচ্ছে দাল্লাই লামা। আপনারা সবাই জানেন তিব্বতের সব লোক কিন্তু বৌদ্ধ। তাহলে তিব্বত যেহেতু সব বৌদ্ধ, চর্যাপদ কোন ধর্মের? বৌদ্ধ ধর্মের। সুতরাং তিব্বতী মানুষ তো চর্যাপদকে, আমরা যেরকম আমাদের কোরআনকে শ্রদ্ধা করি, তিব্বতী ভাষার মানুষ এই চর্যাপদকে এরকম শ্রদ্ধা করে। এই জন্য এটা তিব্বতী ভাষায় অনুবাদ দরকার হয়। আর তিব্বতী ভাষায় যিনি অনুবাদ করেছেন তার নাম হচ্ছে কে? কীর্তিচন্দ্র। এবার আরো অবাক করা ঘটনা, এই কীর্তিচন্দ্রের অনুবাদটাও কিন্তু হারায় গেছিল। তখন এই তিব্বতী ভাষার অনুবাদটা আবার যিনি আবিষ্কার করেছেন, সে আবিষ্কার করেছেন হচ্ছে প্রভাতচন্দ্র। তিব্বতী আবিষ্কারক, তিব্বতী ভাষার অনুবাদের আবিষ্কার করেছেন কিন্তু প্রভাতচন্দ্র। দুইটার পার্থক্য আছে। তাহলে তিব্বতী ভাষায় অনুবাদ করেছেন কীর্তিচন্দ্র, আর এটাকে খুঁজে হারায় গেছিল, খুঁজে পেয়েছেন প্রভাতচন্দ্র।
এবার আসেন মুনি দত্তের ক্রেডিটটাকে আমি 3 স্টার দিলাম। দেখেন হরপ্রসাদ শুধু আবিষ্কার করছে, মানি বুঝে নাই। সুনীতি কুমার মোটামুটি 80% মানি বুঝছে, কিন্তু এই 100% বুঝে নাই। শহীদুল্লাহ 80% চর্যাপদের মানি বুঝছে, একটু 100% বুঝে নাই। চর্যাপদের মানি যে ব্যক্তিটি সর্বপ্রথম 100% বুঝেছেন এবং প্রত্যেকটা শব্দের টিকা ব্যাখ্যা করেছেন, মানে টিকাকার যাকে আমরা বলি, তিনি হচ্ছেন মুনি দত্ত। তাহলে আজকে যে আমরা চর্যাপদ বুঝি, এর প্রধান ক্রেডিটটা কিন্তু মুনি দত্তের। তাহলে আশা করি আমরা বিষয়টা শেষ করতে পারলাম। চর্যার ভাষা অনুযায়ী ভাই আপনি বিয়ে করতে পারবেন না। যদি আপনার আত্মাটাকে সাদা রাখতে চান, এরকম ফকফকা রাখতে চান, তাহলে আপনাকে লালসা, কামনা, বাসনা, লোভ, পরশ্রী, কাতরতা সব ত্যাগ করতে হবে। এমনকি আপনাকে কামনা বাসনাও ত্যাগ করতে হবে যদি আপনি মহানির্বাণ চান। এবার প্রশ্ন হচ্ছে ভাইয়া, তাহলে গৌতম বুদ্ধ কি কামনা বাসনা ত্যাগ করেছিলেন? হ্যাঁ, গৌতম বুদ্ধ কামনা বাসনা ত্যাগ করেছিলেন। গৌতম বুদ্ধের আত্মাটা আগে এরকম কালা ছিল, পরে কামনা বাসনা ত্যাগ করে তিনি ফাঁকা হয়েছেন। কিভাবে জানেন আপনারা? গৌতম বুদ্ধ তিনি তার ওয়াইফকে বউ ত্যাগ করেছেন। গৌতম বুদ্ধ সন্তান ছিল, ছেলে ত্যাগ করেছেন। সব ত্যাগ করে তিনি জঙ্গলে গিয়ে মানুষের দুঃখের কারণ গবেষণা করেছেন। এই জন্য যেহেতু তিনি বউ ত্যাগ করেছেন, কামনা বাসনা ছেলে ত্যাগ করেছেন, লোভ লালসা সব ত্যাগ করেছেন, গৌতম বুদ্ধ রাজত্ব ত্যাগ করেছেন। আপনারা জানেন গৌতম বুদ্ধের বাড়ি কিন্তু নেপালে। নেপালে তার যে গ্রাম, সেই এলাকার নাম হচ্ছে লুম্বিনী নামক স্থানে। এটা কিন্তু পরীক্ষায় আসে। নেপালের লুম্বিনী নামক স্থানে তার গ্রামের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে কপিলাবস্তু। কপিলাবস্তু গ্রামে, লুম্বিনী নামক স্থানে কপিলাবস্তু গ্রামে তার বংশের নাম হচ্ছে শাক্য বংশ। সবকটা পরীক্ষায় আসে। এই শাক্য বংশের তিনি যুবরাজ ছিলেন। গৌতম বুদ্ধ ছিলেন দা প্রিন্স, যুবরাজ। গৌতম বুদ্ধ যুবরাজ ছিলেন, দা প্রিন্স। তিনি দেখেন সব ত্যাগ করেছেন, বউ ছেলে রাজত্ব সব ত্যাগ করে তিনি কি লাভ করেছেন? মহানির্বাণ। আমাদের যে 24 জন কবি, তারাও কিন্তু বিয়েই করে নাই, তারাও মহানির্বাণ লাভ করেছেন, কারণ বিয়ে করলে আর মহানির্বাণ লাভ করা যাবে না। তবে গৌতম বুদ্ধ একটু চালাক ছিল, এরা একটু ভোদাই ছিল। গৌতম বুদ্ধ বিয়ে শাদী করে ত্যাগ করেছেন, আর এই 24 জন শুরুতেই বিয়ে শাদী করেন নাই। শাক্য বংশ এই যে সব শেষ, এখানে কিন্তু প্রশ্ন আসে ভাই, হ্যাঁ। ওনার গৌতম বুদ্ধের বাড়ি কই? নেপালে। কোন স্থানে? লুম্বিনী নামক স্থানে। কোন গ্রামে? কপিলাবস্তুতে। কোন বংশে? শাক্য বংশে। তিনি কি ছিলেন? যুবরাজ। এগুলো আপনারা সব পড়ে নেন, এগুলো আমাদের পড়া প্রায় শেষ। এবার আসেন চর্যাপদের 6টি প্রবাদ প্রবচন। চর্যাপদের প্রবাদ প্রবচন কয়টি? 6টি। চর্যাপদের প্রবাদ, প্রবাদ কয়টি? অ্যান্সার হবে কি? 6টি। আচ্ছা, 6টির দুই একটা এটা তো আমরা বুঝলাম। নিজেই নিজের শত্রু, আপনা মাংসে হরিণ বৈরী। নিজেই নিজের শত্রু অর্থাৎ আমাদের ইন্দ্রিয় আমাদের সবচেয়ে প্রধান শত্রু। এটা একটু পড়বেন, সব পড়া দরকার হবে না। 6টা প্রবাদ প্রবচন কয়টি? 6টি, এটা বললে হবে, আর কিছু লাগে না, এগুলা লাগে না। তারপরে বলে দিই, দুইলো দুধ কি বেন্টে সামাই। অর্থাৎ একবার যদি দুধ দহন করা হয় তাহলে আর বাটে ফেরানো যায় না। এটা সাধারণত ইঙ্গিত করা হয়েছে মানুষের জিহ্বার কথা। জিহ্বা দিয়ে যদি একবার একটা কথা বলে ফেলেন, বেফাস মন্তব্য রাসূলকে নিয়ে বা যীশু খ্রিস্টকে নিয়ে বা ভগবান কৃষ্ণকে নিয়ে করে ফেলেন, তাহলে আর ফেরানো যাবে না। মানুষ কিন্তু আপনাকে ভিলেন বানিয়ে ফেলবে। হাড়িতে ভাত নাই, নিতিয়া বেশি, এটা খুব একটা বিখ্যাত চরণ। এর মানে হচ্ছে হাড়িতে ভাত নাই। চর্যাপদের মধ্যে বলা আছে হাড়িতে ভাত নাই, কিন্তু প্রতিদিন গেস্ট আসে ভাই। এই গেস্ট মানে কি জানেন? এই গেস্ট মানে হচ্ছে খদ্দের। চর্যাপদের মধ্যে কিন্তু ওই প্রস্টিটিউশনের কথা বলা আছে, আগে যে মানুষ টাকার দায়ে দেহ বিক্রি করতো, সেই কথা বলা আছে। এখানে যে আবেশি মানে গেস্ট, এই গেস্ট মানে হচ্ছে কি? গেস্ট মানে হচ্ছে খদ্দের, কাস্টমার। হাড়িত ভাত নাই কিন্তু রমণীর ঘরে প্রতিদিন গেস্ট আসে, মানে কাস্টমার আসে, অর্থাৎ সে পেটের দায়ে দেহ বিক্রি করে। তাহলে চর্যাপদ অনুসারে মানুষ অত্যন্ত গরিব ছিল। বর শুনো গোহালি কিমু তুঠ্য বলন্দে, এটাও চর্যাপদে ছিল। বর মানে ভালো, শুনো মানে শূন্য, গোহালি মানে ভালো, শূন্য গোয়াল ভালো, কিমু মানে চেয়ে, তুঠ্য মানে দুষ্ট, বলন্দে মানে বলদ, দুষ্ট গরুর চেয়ে শূন্য গোহাল অনেক ভালো। আগের মানুষ দেখেন কত গরিব ছিল, অন্ন চাইতে অন্ন বিনিষ্ট। এটা হচ্ছে অনেকটা নুন আনতে পান্তা ফুরায়। তাহলে চর্যাপদ কত অসাধারণ রচনা না? কোন প্রবাদটি কার লেখা এটা আসবে না, তাই এটা আপাতত পড়ার দরকার নেই। নবচর্চা, নতুন চর্চা, এগুলো শুধু রিডিং পড়ে নিয়েন। বুদ্ধিস্ট মিস্টিক সন পড়বেন। আর এগুলা এগুলা দরকার নাই, তারপর আপনার মন চাইলে পড়েন, কিন্তু এগুলো তো এইটা দরকার আছে। আর বাকিগুলা নিড নট। আমরা পড়েছিলাম বুসুগো কয়টি? বুসুগো 8টি পদ। 13টিকে, 13টি হচ্ছে সবচেয়ে বেশি কান্নুপা। আরো একটা কথা বলে দিই, কান্নুপা এক জায়গায় একটা পদে লিখছেন কান্নুপা,
আরেক জায়গায় লিখেছেন তিনি কৃষ্ণপা, আরেক জায়গায় তিনি লিখেছেন কালাপা, আরেক জায়গায় তিনি লিখেছেন কানাইপা। আপনারা জানেন ভগবান যিনি কৃষ্ণ তার নামে কান্নু, তার নামে কালা, তার নামে কালিয়া, তার নামে কিন্তু কানাই। সুতরাং তিনি একাধিক নামে 13টি পদ লিখেছেন। আমরা চলে যাব মধ্যযুগে। মধ্যযুগে যাওয়ার আগে 10 মিনিট বিরতি। তাহলে চর্যাপদ আশা করি আপনারা ক্লিয়ার হইলেন। ক্লিয়ার? আচ্ছা, একজন বলেছেন নারী সংক্রান্ত পদ। হ্যাঁ, চর্যাপদের নারীদের পদ আছে, উনি মনে হয় বাংলার ছাত্র। সে নারীরা আগে থেকে একটু সমস্যা ছিল চরিত্রে, সেই সম্পর্কে চর্যাপদের একটা কথা আছে। সেই কথাটা হচ্ছে, দিবসে বউ রেখা উইডর ভাই, রাতে বইলে কামরূপ যাই। দিনের বেলা বউ কাউয়া দেখলে ভয় পায়, কিন্তু রাত হলে বউ কাম কাজে চলে যায়। অর্থাৎ নারীদের পরকীয়ার কথা আলোচনা করেছেন চর্যাপদে। তাহলে এখন যে আমাদের একটা সম্প্রতি সমস্যা হচ্ছে, মামুন সাহেব, হারুন সাহেব, সঞ্জিতা ম্যাডাম, এই পরকীয়ার কথা চর্যাপদে আছে। ঠিক আছে, দিবসে বউ রেখা উইডর ভাই, রাত্রি বইলে কামরূপ যাই। দিনের বেলা বউ এত ভালো কাউয়া দেখলেও ভয় পায়, কিন্তু যখন রাত হয় তখন সে পরপুরুষের সাথে সাক্ষাৎ করে। তাহলে আমাদের প্রাচীন কালে চর্যাপদে বলা আছে অভিসারের কথা, এগুলাকে বলা হয় অভিসার, গোপনে প্রিয়জনের সাথে প্রেম। মধ্যযুগে আমরা দেখতে পাবো শ্রীকৃষ্ণ কীর্তনেও কি আছে, অভিসার। আবার আধুনিক যুগে আমরা দেখতে পাই অভিসার আছে, গোপনে প্রিয়জনের সাথে লুকিয়ে লুকিয়ে প্রেম। তাহলে আমাদের চিরকালে আমাদের এই দেশ কিসের দেশ? অভিসারের দেশ। হ্যাঁ, পিডিএফ দেওয়া হবে, সকলকে পিডিএফ দেওয়া হবে ভাইয়া, টেনশনের কারণ নাই। আমরা এখন 10 মিনিট বিরতি দিয়ে মধ্যযুগ শুরু করবো। হ্যাঁ, 10 মিনিট বিরতি, আমরা শুরু হয়ে যাবে মধ্যযুগে। বিরতি 10 মিনিট। আমরা আবার চলে আসলাম, আশা করি আপনারা সবাই ইতিমধ্যে যুক্ত হয়েছেন। আমরা আবার লেখাপড়া শুরু করি। হ্যাঁ, সব পড়তে হবে কি ভাইয়া? যত পড়বেন তত ভালো, যত বেশি পড়বেন তত ভালো, তবে আমি যা বলছি তার সবই পড়েন। আমি যা বলেছি তার সবই পড়েন, কিছু বাদ দিন না। তাহলে আমাদের এখন যে কন্টেন্টটা হবে, এই কন্টেন্টটা হচ্ছে মধ্যযুগ। আচ্ছা, সবাই কি শুনতে পাচ্ছেন? দু একজন কমেন্টস করেন। নেট নোট সব ঠিক আছে কিনা? ওকে ওকে। তাহলে আমরা এখন শুরু করব কি, মধ্যযুগ। মধ্যযুগ। আচ্ছা, মধ্যযুগ সম্পর্কে আমরা ইতিমধ্যে যা যা পড়েছি, সেটা হচ্ছে এটা 1201 সাল থেকে শুরু হয়ে এটা 1800 সালে কি হবে, শেষ হবে। তবে মধ্যযুগের এই শুরুর অংশটা হচ্ছে অন্ধকার যুগ। এই 1201 সাল থেকে 1350, এই 150 বছর, এই 150 বছর সাহিত্য তেমন কোনো রচনা হয়নি। এই সময়টাকে বলা হয় অন্ধকার যুগ। কেন? যদি সাহিত্য হয়নি কথাটা বলা হয় তাহলে কিন্তু ভুল। সাহিত্য হয়নি এমন নয়, কম সাহিত্য হয়েছে। কম সাহিত্য হয়েছে, মূল অ্যান্সার হচ্ছে এটা, এই যে এটা। অন্ধকার যুগে, তাহলে অন্ধকার যুগে কি কি সাহিত্য তৈরি হয়েছে সেটা আমরা একটু দেখে নিই। অন্ধকার যুগে কয়েকটা সাহিত্য আমরা দেখতে পাই। একটা হচ্ছে, অন্ধকার যুগে আমরা একটা সাহিত্য দেখতে পাই প্রাকৃত পৈঙ্গল। অন্ধকার যুগে আমরা একটা সাহিত্য দেখতে পাই শূন্য পুরাণ, রামাই পণ্ডিত এটার লেখক। অন্ধকার যুগে আমরা আরেকটা সাহিত্য দেখতে পাই নিরঞ্জনের, এই অন্ধকার যুগে লিখিত আরেকটা সাহিত্য নিরঞ্জনের উষ্মা, কোনো কোনো জায়গায় আছে নিরঞ্জনের রুষ্মা। এই দুইটাই হচ্ছে রামাই পণ্ডিত। এই দুইটার লেখক রামাই পণ্ডিত, আর প্রাকৃত পঙ্গিলের লেখক আসলে ঠিক নাই। আরেকটা আমরা দেখতে পাই, সেটা হচ্ছে শেখদের, ভারতীয় ওই কি যেন মুসলমান শেখদের নিয়ে কাহিনী, মুসলমান শেখদের আগমন, তাদের ধর্ম প্রচার, এসব নিয়ে কাহিনী হচ্ছে শেখ শুভোদয়। শেখ শুভোদয় লিখেছেন হচ্ছে হলায়ুদ মিশ্র। শেখ শুভোদয় লিখেছেন হলায়ুদ মিশ্র। এই হচ্ছে ঘটনা। তাহলে এখানে কি, এখানে হচ্ছে শেখদের, আরব শেখদের কাহিনী। এই দুটো হচ্ছে হিন্দু ধর্মের কাহিনী, সনাতন ধর্ম বা হিন্দু ধর্মের কাহিনী। আর প্রাকৃত হলো ধর্ম। তাহলে এই হচ্ছে অন্ধকার যুগের 4টা সাহিত্য। কিন্তু প্রশ্ন হচ্ছে ভাইয়া, এর পরে রচিত হয়েছে শ্রীকৃষ্ণ কীর্তন। তাহলে প্রশ্ন হচ্ছে, আমরা শ্রীকৃষ্ণ কীর্তন পড়ি, কিন্তু এই কটা কেন পড়ি না? কারণ এই একটাও বাংলায় নয়।
এগুলা বাংলায় নয়, তাই এগুলো আমরা পড়ি না। আর শ্রীকৃষ্ণ কীর্তন বাংলায়, তাই আমরা কিন্তু বাংলায় পড়ি। তাহলে বাংলা থেকে আমাদের শ্রীকৃষ্ণ কীর্তন থেকে পড়া শুরু, এগুলো আমরা সাধারণত পড়ি না। এই হচ্ছে ঘটনা। তাহলে অন্ধকার যুগে তেমন কিছু লেখা হয়নি। এবার আমরা মধ্যযুগে টোটাল সাহিত্যটা পড়ে নিব। হ্যাঁ, মধ্যযুগের টোটাল সাহিত্য। মধ্যযুগে কি কি সাহিত্য আছে? আমরা ইতিমধ্যে আমরা পড়েছি, আমাদের পড়া মধ্যযুগ শুরু হবে কোথা থেকে? ভগবান শ্রীকৃষ্ণ কীর্তন। ভগবান শ্রীকৃষ্ণের কাহিনী থেকে আমাদের পড়াশোনা কি হবে? শুরু হবে। তাহলে মধ্যযুগের প্রথম সাহিত্যের নাম কি? তাহলে অ্যান্সার হবে শ্রীকৃষ্ণ কীর্তন। কিন্তু প্রাকৃত বেঙ্গল, নিরঞ্জনা, উষ্মা অথবা শূন্য পুরাণ, ওগুলো অ্যান্সার দেওয়া যাবে না, কারণ ওগুলো বাংলা ভাষা নয়। শ্রীকৃষ্ণ কীর্তন। এরপর মধ্যযুগে একটা সাহিত্য হয়েছে ভগবান বিষ্ণুর কাহিনী। বিষ্ণুর কাহিনী, ভগবান বিষ্ণু, যিনি ভগবান বিষ্ণু তিনি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। এই সাহিত্যটাকে আমরা নাম দিয়েছি বৈষ্ণব পদাবলী। এরপর শ্রী চৈতন্য দেব নামে 1500 সালের দিকে একজন বিখ্যাত ব্যক্তি ছিলেন। শ্রী চৈতন্য দেব হিন্দু ধর্মের। হিন্দুরা তো বিখ্যাত কেউ হইলে তাকে দেবতা বানিয়ে ফেলে। কারো কারো মতে শ্রী চৈতন্য দেব বিখ্যাত ব্যক্তি বললে ভুল হবে, দেবতা। সেই ভগবান শ্রী চৈতন্য দেবকে নিয়ে যে এক সাহিত্য, সেই সাহিত্যের নাম হচ্ছে জীবনী সাহিত্য। এরপর মধ্যযুগে হঠাৎ করে মুসলিম লেখকদের হাত ধরে অনুবাদ সাহিত্যের সৃষ্টি হওয়া শুরু হইল। মুসলিম লেখকরা অনেক হিন্দি কাহিনী, ফার্সি কাহিনী, আরবি কাহিনী অনুবাদ করা শুরু করলেন। পরবর্তীতে হিন্দু লেখকরা শুরু করলেন। এই সাহিত্যটার নাম দিয়েছি আমরা অনুবাদ সাহিত্য। তবে অনুবাদ সাহিত্যের মধ্যে আবার কিছু ছিল যেগুলো অনেক রোমান্টিক কাহিনী, যেমন লাইলি মজনু, শিরি ফরহাদ, আবার ধরেন আপনার ইউসুফ জুলেখা। এগুলাকে আবার নাম দেওয়া হলো কি রোমান্টিক প্রণয় প্রখ্যান। এরপর মনসা দেবীকে নিয়ে, অন্নদা দেবীকে নিয়ে, চণ্ডী দেবীকে নিয়ে, মা কালীকে নিয়ে লেখা শুরু হলো এক ধরনের কাব্য। ওই কাব্যের নাম কি? মঙ্গল কাব্য। এরপর ধরেন ওই যে ঠাকুরমার ঝুলি, ঠাকুর দাদার ঝুলি, এরপর এক যে ছিল রাজকুমার, এক যে ছিল রাজকুমারী, এগুলা যে কাহিনী, এক যে ছিল টাইগার মামা, এক যে ছিল বাঘ মামা, এক যে ছিল কি মামা যেন, শিয়াল মামা। এই ধরনের যে সাহিত্যগুলো, ওই সাহিত্যগুলোর নাম কি? লোক সাহিত্য। ভগবান শিবের কাহিনী, ভগবান শিবকে বস বানিয়ে শিবের গুণ কীর্তন করে মধ্যযুগে এক ধরনের সাহিত্য সৃষ্টি হলো, সেটার নাম কি? নাচ সাহিত্য। এরপর হাসানের কাহিনী, ইমাম হোসেনের কাহিনী, ইমাম হাসান হোসেন, হাসানের স্ত্রী জায়েদার কাহিনী, খলনায়ক ভিলেন ইজিদের কাহিনী, আসগরের কাহিনী, হানিফার কাহিনী, এদের নিয়ে যে সাহিত্য তৈরি হলো কারবালার কাহিনী, সেটার নাম কি? মুর্শিদা সাহিত্য। এরপর মধ্যযুগে এক ধরনের পালা গান তৈরি হইলো। সেই পালা গান হচ্ছে কবি গান। এটা নিয়ে আপনারা পড়েছেন, কবি গান একটা মুভিও হয়েছে, সেটা হচ্ছে জাতিস্বর মুভি। আবার মধ্যযুগে এক ধরনের সাহিত্য তৈরি হইলো পুঁথিপাঠের সাহিত্য। পুঁথিপাঠের আসর বসতো, বিশাল বাড়ির সামনে পুঁথিপাঠের আসর বসতো। সেই সাহিত্যগুলো সুরেলা সাহিত্য ছিল। ওই সাহিত্যগুলোর নাম কি? পুঁথি সাহিত্য। মধ্যযুগে এক ধরনের গান সৃষ্টি হইলো, সেই গানগুলোর নাম দেওয়া হলো কি? টপ্পা গান। নানান দেশের নানান ভাষা, বিনি স্বদেশী ভাষা, মিটিকি আশা, রামনিধি গুপ্ত এই গানগুলা সৃষ্টি করেছেন। এই গানগুলোর নাম দেওয়া হলো কি? টপ্পা গান। মধ্যযুগে হিন্দি পাঞ্চালি গান থেকে দাশরথী রায় নামে একজন ব্যক্তি ছিলেন। ওই ব্যক্তিটি পাঞ্চালি গান থেকে পাঁচালি গানের সৃষ্টি করেছেন। পাঁচ মিশালি এক ধরনের গান, সেগুলোর নাম দেওয়া হলো কি? পাঞ্চালি গান। মধ্যযুগে রামপ্রসাদ সেন নামে একজন ব্যক্তি ছিলেন। উনি হচ্ছে মা কালীর ভক্ত। যিনি মা কালী, ওনারই অপর নাম হচ্ছে মা শ্যামা। এই রামপ্রসাদ সেন এক ধরনের সঙ্গীত সৃষ্টি করলেন। সেই সঙ্গীতের নাম কি? শ্যামা সঙ্গীত। এই হচ্ছে মধ্যযুগের টোটাল সাহিত্য। ক্লাসের স্লাইড দেওয়া হবে ভাই, সব দেওয়া হবে, পিডিএফ দেওয়া হবে। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি আরেকবার বলছি, এরপর ডিটেইলস আমরা আলোচনা করবো নেক্সট ক্লাসে। আজকের ক্লাসে কিছু আলোচনা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধাকে নিয়ে যে কাহিনী শ্রীকৃষ্ণ কীর্তন, ভগবান শ্রীকৃষ্ণ, রাধা এবং বরাইকে নিয়ে যে কাহিনী বৈষ্ণব পদাবলী। তার এই দুইটার কাহিনী কিন্তু সেম। জীবনী সাহিত্য, ভগবান শ্রী চৈতন্য দেবকে নিয়ে যে সাহিত্য, সেটা জীবনী সাহিত্য। অনুবাদ সাহিত্য মূলত মুসলমানদের হাত ধরে সৃষ্টি, পরে হিন্দুদের হাত ধরে বিকাশ, সেটা হচ্ছে অনুবাদ সাহিত্য। যে অনুবাদ সাহিত্যের মধ্যে আপনারা পড়েছেন রামায়ণের অনুবাদ, শ্রীকৃষ্ণ কীর্তন অনুবাদ, মহাভারতের অনুবাদ, পাশাপাশি লাইলি মজনু অনুবাদ, তারপর হচ্ছে আপনার ইউসুফ জুলেখার অনুবাদ, প্রচুর অনুবাদ সাহিত্য, পদ্মাবতীর অনুবাদ, প্রথম আবদ থেকে পদ্মাবতী, ময়না সৎ থেকে সতী ময়না ও লোচন্দ্রানী, এইসব অনেক অনুবাদ সাহিত্য মধ্যযুগে সৃষ্টি হয়েছে। তারপর আলিফ লাইলা ওয়া লাইলা নে, এটা থেকে হয়েছে সয়ফুল মুলক বদিউজ্জামান আলাউল, এটা অনুবাদ করেছেন। তোফাতুন নেসা থেকে আলাউল অনুবাদ করেছেন তোফা। রোমান্টিক প্রণয় উপাখ্যান লাইলি মজনুর কাহিনী, এটা একা থেকে অনুবাদ, একা থেকে রোমান্টিক প্রণয় উপাখ্যান।
আবার পড়েছেন আপনারা ইউসুফ জুলেখা, এটা রোমান্টিক অনুবাদ প্লাস রোমান্টিক প্রণয় উপাখ্যান। প্রথম আবদ থেকে পদ্মাবতী, এটা অনুবাদ প্লাস রোমান্টিক, এরকম আর কি। ভগবান মনসাকে গুণ কীর্তন করে মনসা মঙ্গল, চণ্ডীকে গুণ কীর্তন করে চণ্ডী মঙ্গল, দেবী অন্নদাকে গুণ কীর্তন করে অন্নদা মঙ্গল, মা কালীকে গুণ কীর্তন করে কালিকা মঙ্গল, শিবকে গুণ কীর্তন করে শিব মঙ্গল। লোকসাহিত্য অনেকগুলা, লোকসাহিত্য ছড়া আছে, ধারা আছে, লোকসাহিত্যে গান আছে, লোকসাহিত্যে খনার বচন আছে, লোকসাহিত্যে ডাকের বচন আছে, লোকসাহিত্য হচ্ছে ঠাকুরমার ঝুলি আছে, ঠান দিদির থলে আছে, লোকসাহিত্যে রাজকুমার রাজকুমারীর কাহিনী আছে যেগুলোকে আমরা বলি রূপকথা, লোকসাহিত্যে আপনার পশু পাখির কাহিনী আছে যেগুলোকে আমরা বলি উপকথা, লোকসাহিত্যে শিক্ষামূলক কাহিনী আছে যেগুলোকে আমরা বলি ব্রত কথা। লোকসাহিত্য অনেক কিছু। ভগবান শিবের গুণ কীর্তন করে যে সাহিত্য, সেই সাহিত্যের নাম কি? নাম সাহিত্য। ভগবান শিবের কাহিনী হতে হবে, ভগবান শিবের কাহিনী হল নাচ সাহিত্য। মুর্শিদ সাহিত্যকার কাহিনী কারবালা যুদ্ধের কাহিনী, ইমাম হাসানের কাহিনী, ইমাম হোসেনের কাহিনী, এগুলো হচ্ছে মুর্শিদ সাহিত্য। কবি গান এক ধরনের পালা গান, এই পালায় যারা জিততো তারা টাকা পাইতো। আর পুঁথি সাহিত্য আপনারা দেখেছেন, হাজার বছর ধরে উপন্যাস যারা দেখেছেন তারা দেখেছেন পুঁথিপাঠ কিভাবে করা হয়, টপ্পা গান, পাঁচালী গান, শ্যামা সঙ্গীত। এই হচ্ছে আমাদের মধ্যযুগের টোটাল সাহিত্য। এর মধ্যে আমরা আজকে স্লাইডে যা আছে তা পড়ব। তাহলে মধ্যযুগের সাহিত্যগুলা এক নজর কি বোঝা গেল? আচ্ছা দেখি তো আপনারা পারেন কিনা। বলেন তো, নাথ সাহিত্য, এই নাথ মানে হচ্ছে প্রভু, এখানে যে প্রভুর কথা বলা হয়েছে সেই প্রভু কে? নাথ মানে হচ্ছে প্রভু, এখানে কোন প্রভুর গুণ কীর্তন করা হয়েছে নাথ সাহিত্যে? গুড, কারেক্ট অ্যান্সার, ভগবান শিবের গুণ কীর্তন করা হয়েছে। গুড। শ্রী চৈতন্য দেবকে নিয়ে যে সাহিত্য, ওই সাহিত্যের নাম কি বলেন তো? শ্রী চৈতন্য দেবকে নিয়ে যে যে সাহিত্য, ওই সাহিত্যের নাম কি? জীবনী সাহিত্য, কারেক্ট অ্যান্সার, জীবনী সাহিত্য, বায়োগ্রাফি। ওকে। শ্রীকৃষ্ণ কীর্তনের পুঁথি আবিষ্কার, এগুলো ইতিহাস আপনারা পারবেন। আমি শ্রীকৃষ্ণ কীর্তনের বৈষ্ণব পদাবলী এখন একসাথে পড়াই দিব, হ্যাঁ? এ হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন আর বৈষ্ণব পদাবলী, এই দুইটা বিষয় আমি একসাথে পড়িয়ে দিই। আগে পার্থক্যটা বোঝাই, মিলটাও বোঝাই, যাতে আপনারা দুইটা বুঝতে পারেন। দুইটার কাহিনী কিন্তু সেম। শ্রীকৃষ্ণ কীর্তনের যে কাহিনী, এটা হচ্ছে একটা বই, এটা একটা গ্রন্থ। এই শ্রীকৃষ্ণ কীর্তনটা লিখেছেন গুরুচণ্ডী দাস। এটা কিন্তু একটা বই, আলাদা একটা বই। আর বৈষ্ণব পদাবলী কিন্তু এক ধরনের বই না, বৈষ্ণব পদাবলী সাহিত্যের ধারা, বৈষ্ণব পদাবলী অনেকে লিখেছেন। দুটার কাহিনী কি সেম, বিষয়টা বুঝাই আমি আপনাদের। হিন্দু ধর্মের প্রধান দেবতা হচ্ছে ব্রহ্মা, বিষ্ণু, শিব। এই যারা বিষ্ণুকে প্রধান দেবতা মনে করেন, যারা বিষ্ণুর ভক্ত, তারাই মূলত এই বৈষ্ণব পদাবলী লিখেছেন। বিষ্ণুর ভক্তরাই লিখেছেন বৈষ্ণব পদাবলী। ভগবান বিষ্ণুকে নিয়ে যে কাহিনী, সেটা হচ্ছে বিষ্ণু পদাবলী। এই ভগবান বিষ্ণু পৃথিবীতে মানুষের জন্য তার মন কান্দে। পৃথিবীতে তিনি 10 বার এসেছেন। পৃথিবীতে কয়বার এসেছেন? 10 বার। একবার তিনি এসেছেন রাম নামে, তাকে নিয়ে যে কাহিনী, সেটার নাম রামায়ণ। একবার ভগবান বিষ্ণু পৃথিবীতে এসেছেন রামায়ণ, রাম নামে, তাকে নিয়ে যে কাহিনী, সেটা হচ্ছে রামায়ণ। ভগবান বিষ্ণু একবার পৃথিবীতে এসেছেন কৃষ্ণ নামে, এই তাকে নিয়ে যে কাহিনী, কৃষ্ণকে যে নিয়ে যে কাহিনী, সেই কাহিনীর নামে হচ্ছে মহাভারত। কৃষ্ণকে নিয়ে যে কাহিনী, সেই কাহিনীর নামে হচ্ছে বৈষ্ণব পদাবলী। ভগবান বিষ্ণু পৃথিবীতে আরো একবার এসেছেন শ্রী চৈতন্য দেব নামে, শ্রী চৈতন্য দেব নামে। আমরা 10 অবতার 10টা পড়বো না, সাহিত্যের সাথে এই তিনটা জড়িত। আর শ্রী চৈতন্য দেবকে নিয়ে যে কাহিনী, সেই কাহিনীর নাম হচ্ছে জীবনী সাহিত্য। এটা আগে বুঝাই, কেন ভগবান বিষ্ণু পৃথিবীতে আসেন? খারাপ লোকদের হত্যা করার জন্য। যখন তিনি রাম হয়ে পৃথিবীতে এসেছিলেন, তখন তিনি এসেছেন রাবণকে হত্যা করার জন্য। রাবণকে হত্যা করে সানডে মানডে ক্লোজ করে দিয়ে তিনি আবার স্বর্গে চলে গেছেন। আবার বহু বছর পর, শত শত বছর পর, আবার ভারতে অত্যাচার শুরু করছে কংস। এবার কংসকে হত্যা করার জন্য তিনি কৃষ্ণ নামে পৃথিবীতে এসেছেন। কৃষ্ণ নামে পৃথিবীতে আসার পর তিনি রাধার সাথে, আপনারা জানেন কিনা, বিষ্ণুর কিন্তু আপন স্ত্রী লক্ষ্মী। বিষ্ণু যখন পৃথিবীতে চলে আসলেন কৃষ্ণ নামে, তখন তো লক্ষ্মী তো স্বর্গে ভাল লাগে না, তখন লক্ষ্মী বললো, লক্ষ্মী ফিলস লনলি, লক্ষ্মীর একা একা লাগে। তখন কৃষ্ণ বললো, লক্ষ্মী তুমিও পৃথিবীতে আসো, লেটস কাম। তখন সে পৃথিবীতে আসলো কি নামে? রাধা নামে। অর্থাৎ যিনি কৃষ্ণ তিনি বিষ্ণু,
আর যিনি লক্ষ্মীর স্ত্রী, লক্ষ্মী বিষ্ণুর স্ত্রী, তিনি হচ্ছেন পৃথিবীতে আসলেন রাধা নামে। এরপর তারা দুইজনে কি করলেন, এক প্রেম করলেন, কৃষ্ণ আর রাধা তারা দুইজনে করলেন প্রেম। সেই প্রেম নিয়েই রচিত হয়েছে শ্রীকৃষ্ণ কীর্তন। আবার রাধা কৃষ্ণের এই প্রেম নিয়েই রচিত হয়েছে বৈষ্ণব পদাবলী। যদি আসে বৈষ্ণব পদাবলীর বিষয় কি, তাহলে বলতে হবে রাধা কৃষ্ণ প্রেম লীলা। প্রেমের পাশাপাশি তারা একটু প্রেমের চাইতে একটু বেশি করেছেন, সেটাকে কি বলা হয়, লীলা। তাহলে বৈষ্ণব পদাবলীর বিষয়বস্তু রাধা কৃষ্ণের প্রেম লীলা। আবার শ্রীকৃষ্ণ কীর্তনের বিষয়বস্তু কিন্তু রাধা কৃষ্ণের প্রেম, রাধা কৃষ্ণের প্রেম। ক্লিয়ার? তাহলে যা বৈষ্ণব পদাবলীর বিষয়বস্তু তাই কিন্তু শ্রীকৃষ্ণ কীর্তনের বিষয়বস্তু, তবে একটু পার্থক্য আছে। বৈষ্ণব পদাবলীর কাহিনীগুলো থাকে পিওর। এখানে যিনি ভগবান কৃষ্ণ তিনি অত্যন্ত পিওর থাকেন, পিওর চরিত্রের অধিকারী। কেউ আবার মাইন্ড করেন না বা ধর্ম হিসাবে নিয়েন না। আর শ্রীকৃষ্ণ কীর্তনে যেই ভগবান কৃষ্ণ থাকেন তাকে একটু মাইন্ড করেন না, কিন্তু বাংলা সাহিত্যে পড়ানোই হয়েছে, যারা বাংলা স্টুডেন্ট তারা এটা জানবেন, দেখানো হয়েছে কৃষ্ণ একজন লম্পট হিসাবে, এটুকুই পার্থক্য। এই পার্থক্যটা কেন ঘটলো এটাও বুঝিয়ে দেই। বৈষ্ণব পদাবলী যখন লেখা হয়েছে তখন এখানে ভগবান শ্রীকৃষ্ণের কাহিনী মূলত মহাভারত অনুসরণ করা হয়েছে। মহাভারতের মধ্যে যে ভগবান শ্রীকৃষ্ণের প্রেমের কাহিনী বলা আছে এখানে পিওর প্রেম ঢুকানো হয়েছে। আর যখন শ্রীকৃষ্ণ কীর্তন গুরুচণ্ডী দাস লিখেছেন তখন তিনি ভগবান কৃষ্ণের কাহিনী মহাভারত থেকেও নিয়েছেন, আরেকটা বই আছে ভাগবত গীতা সেটা থেকেও নিয়েছেন, আর সবচেয়ে যেটা নিয়েছেন সেটা হচ্ছে মানুষের লোক মুখে প্রচলিত কাহিনী থেকে বেশি নিয়েছেন। এবার জানেন তো আপনি মানুষের লোক মুখে সব কাহিনী কি হয়ে যায়, অশ্লীল হয়ে যায়। যদি মহাভারতের মধ্যে বলা থাকে কৃষ্ণ রাধার হাত ধরেছে, মানুষের লোক মুখে সেটা হয়ে গেছে কৃষ্ণ রাধার আসল ধরে টান মেরেছে। এই জন্যই শ্রীকৃষ্ণ কীর্তনে হালকা অশ্লীলতা ঢুকে গেছে, বৈষ্ণব পদাবলীতে অশ্লীলতা নাই। এবার বলেন তো দেখি আমার এই বিষয়টা কি আপনারা বুঝছেন নাকি বুঝেন না? এই কথাগুলা ক্লিয়ার না হইলে বৈষ্ণব পদাবলী আপনাকে চিরস্থায়ী ভাবে ডিস্টার্ব করবে। ওকে, তাহলে তো হয়ে গেছে। তাহলে আমাদের যা বৈষ্ণব পদাবলীর কাহিনী তাই কিন্তু শ্রীকৃষ্ণ কীর্তনের কাহিনী। তবে একটু বলেন তো দেখি কোন সাহিত্যের মধ্যে ভগবান কৃষ্ণকে একটু লম্পট দেখানো হয়েছে? হ্যাঁ, শ্রীকৃষ্ণ কীর্তনে, গুড। আর কোন সাহিত্যে ভগবান শ্রীকৃষ্ণকে পিউর দেখানো হয়েছে? পদাবলী সাহিত্যে। এই তো বুঝে গেছেন, বৈষ্ণব পদাবলী সাহিত্যে। থ্যাংক ইউ। তাহলে আরো একটা বিষয় আমি বুঝাই দিই, শ্রীকৃষ্ণ কীর্তনের ক্যারেক্টার কোনগুলো? শ্রীকৃষ্ণ কীর্তনের ক্যারেক্টার কিন্তু রাধা, শ্রীকৃষ্ণ কীর্তনের ক্যারেক্টার কৃষ্ণ, আর শ্রীকৃষ্ণ কীর্তনের ক্যারেক্টার কিন্তু বড়াই। আবার অনুরূপ ভাবে সেম বৈষ্ণব পদাবলীর ক্যারেক্টারও কিন্তু কৃষ্ণ, বৈষ্ণব পদাবলীর ক্যারেক্টার রাধা, বৈষ্ণব পদাবলীর ক্যারেক্টারও কিন্তু বড়াই। সব সেম, যা বৈষ্ণব পদাবলী তাই মূলত শ্রীকৃষ্ণ কীর্তনের কাছাকাছি, সেম জিনিস প্রায়। আচ্ছা, এবার আমরা কোনটা আপনারা শুনতে চান বললেন, শ্রীকৃষ্ণ কীর্তন শুনতে চান এক, নাকি দুই বৈষ্ণব পদাবলী শুনতে চান, কোনটা শুনতে চান? দুইটাই শুনতে চান? দুইটার কাহিনী তো সেম ভাইয়া, দুইটার কাহিনী সেম। আগে আমি একটু বৈষ্ণব পদাবলী পড়াই, পরে শ্রীকৃষ্ণ কীর্তনের কাহিনী। আচ্ছা, শ্রীকৃষ্ণ কীর্তনটা আগে স্লাইডে দিছে তাই শ্রীকৃষ্ণ কীর্তনটা আগে আমি পড়াই। আমরা এখন এটা যেটা পড়বো সেটা হচ্ছে দুটোই, বৈষ্ণব পদাবলী বলো সে শ্রীকৃষ্ণ কীর্তনও পড়বো, হ্যাঁ। আমাদের কাহিনী কিন্তু সেম, আমি আবারও বলি, যা বৈষ্ণব পদাবলীর কাহিনী তাই শ্রীকৃষ্ণ কীর্তনের কাহিনী। তবে এখন আমি আপনাদের যেটা বলছি সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তনের কাহিনী বলবো। শ্রীকৃষ্ণ কীর্তনের কাহিনীটা মোট 13টি খণ্ড। যদি আসে শ্রীকৃষ্ণ কীর্তনের খণ্ড কয়টি, তাহলে অ্যান্সার হবে কয় খণ্ড, 13 খণ্ড। এই 13 খণ্ডের মধ্যে আমাদের হিরো হচ্ছে কৃষ্ণ, হিরোইন কে রাধা, আর এদের পিয়ন হচ্ছে কি, বড়াই। আচ্ছা, এখানে আমরা কাহিনী শুরুতেই দেখতে পাবো আরেকটা ক্যারেক্টার কিন্তু তিনটা, আরেকটা ক্যারেক্টার আছে, সেই ক্যারেক্টার অতিরিক্ত ক্যারেক্টার, তাকে কিন্তু হিসাবে ধরা যাবে না, আইহন। রাধার সাথে আইহনের বিয়ে হয়, আইহন আবার কৃষ্ণের মামা হয়, তাহলে সেই হিসাবে এই দুজনে কিন্তু রাধা হয়ে যায় কৃষ্ণের মামি। আইহনের সাথে বিয়ে দিয়েছে, আইহন হচ্ছে নপুংসক। নপুংসক মানে আপনারা বুঝছেন কিনা, অস্ত্র আছে গুলি নাই, মানে হচ্ছে আইহন ভালো পুরুষ না, কলকাতা হারবাল জাতীয় সমস্যা। যাই হোক, এদিক দিয়ে কৃষ্ণ থাকে হচ্ছে রাখাল, কৃষ্ণ রাখাল, বয়স কম, মাত্র 12। আর রাধা হচ্ছে আবার বিজনেসম্যান, ব্যবসায়ী, বয়স 13। রাধা কিসের ব্যবসা করে, গোলের ব্যবসা করে। মথুরা নামে একটা হাট আছে, ওই হাটে গিয়ে গোল বিক্রি করে, মানে মাঠার মতো আর কি।
ওই হাটে গিয়ে কলসিতে করে গোল বিক্রি করে রাধা। আর রাধা, যেহেতু রাধার আইহন দূরে থাকে, ধরেন এখানে রাধা থাকে বাসায় কিন্তু আইহন থাকে অনেক দূরে প্রবাসে, তাই রাধা একা একা থাকবে, তখন রাধার বাড়ি থেকে বড়াইকে পাঠানো হয়েছে রাধার দেখাশোনা করার জন্য। তাহলে রাধার বড়াই একসাথে থাকে, বড়াই তার এক ধরনের নানি হয়। এতটুকু আশা করি আপনারা বুঝে গেছেন। জন্মখণ্ডে আমরা দেখতে পারি রাধা আর কৃষ্ণের কি হয়েছে, জন্ম হয়েছে, বেশি কাহিনী নাই। তাম্বুল খণ্ডে দেখতে পারি, তাম্বুল শব্দের অর্থ হচ্ছে পান, তারা পান দিয়ে প্রেমের অফার করেছে, পান দিয়ে প্রেমের অফার করেছে তাম্বুল খণ্ডে। কে অফার করেছে? ছেলেরাই তো আগে অফার করে, কৃষ্ণ অফার করেছে কাকে? রাধাকে। আর পিয়নকে বড়াই, বড়াইয়ের মাধ্যমে বড়াই আর কৃষ্ণ দেখা হয়েছে। দেখা হওয়ার পর কৃষ্ণ বলতেছে, নাতনি, নানি, তোমার নাতনি রে আমার খুব ভালো লাগছে। না দেখেই ভালো লাগছে, জাস্ট বড়াই বর্ণনা করেছিল রাধা দেখতে এমন, চুল এমন, শরীর এমন, মুখ এমন, দৈর্ঘ্য এমন, বর্ণনা শুনে কৃষ্ণ প্রেমে পড়ে যায়। পরে অফার করে, অফার করার সময় কি দেয়? পান দিয়ে অফার করে আর ফুল দিয়ে অফার করে। তাহলে আগে অফার করার মাধ্যম ছিল হচ্ছে পান আর ফুল। পরে গিয়ে রাধাকে বলে, রাধা তোরে কৃষ্ণ লাভস ইট টু মাচ। রাধা বলে, আমি কি করবো? বড়াই বলে, কেন প্রেম করবি? রাধা তখন বলে যে, নানি, ঘরে মোর সর্বাঙ্গ সুন্দরী স্বামী, ঘরে একটা বিউটিফুল স্বামী আছে, তারপরে তুমি আরেকজনের সাথে প্রেম করতে কেন বলো? তখন আবার বড়াই বলে, ওই স্বামী তো, ওই যে আইহনক স্বামী, ওই স্বামী তো কামেন না, তাই তুই প্রেম কর। তখন বড়াই তাকে বারবার জোরাজুরি করে, রাধা রাগ কইরা বড়াইয়ের গালে একটা থাপড় মারে। তখন বড়াই আবার কসম কাটে, আমি যদি বেঁচে থাকি কৃষ্ণের সাথে তোর প্রেম ঘটায় দিবই। তাই আমরা দেখতে পারি সকল ঘটনায় বড়াই কৃষ্ণকে কি করে, সহায়তা করে। সকল ঘটনায় সহায়তা করে, ওই যে সে কসম কেটে ফেলেছে তাই সহায়তা করে। তাহলে এই হচ্ছে তাম্বুল খণ্ডের ঘটনা। দান মানে হচ্ছে এখানে খাজনা। দান শব্দের অর্থ কি? খাজনা, মানে ট্যাক্স, ভ্যাট ইত্যাদি বলতে পারেন। খাজনার প্রসঙ্গ কেন আসলো? একটা হাট আছে, মথুরার হাট। সেই মথুরার হাটে আগেই বলেছি রাধা কি করে, বিজনেস করে। তাই ভগবান কৃষ্ণ, কৃষ্ণ গিয়ে রাধাকে বলে, রাধা তুমি যে মথুরা হাটে বিজনেস করো, মথুরা হাটের মামা কিন্তু, মথুরা হাটের যে রাজা, রাজা হচ্ছে কংস, কংস হচ্ছে কৃষ্ণের আপন মামা। বললে আমার আপন মামা এই অঞ্চলের রাজা, সুতরাং খাজনা নিব আমি তার ভাগ্না হিসাবে। তখন রাধাকে প্রতিদিন গিয়া খাজনা চায় সে, রাধা খাজনা দাও, খাজনা দাও, খাজনা দাও। তখন রাধা মনে করে, দে কয়টা টাকার খাজনা হবে, দিই দিই, কৃষ্ণের জ্বালা আর ভাল লাগে না। তখন রাধা জিজ্ঞাসা করে কৃষ্ণকে, কৃষ্ণ খাজনা কত? তখন আবার কৃষ্ণ রাধাকে বললে, রাধা তোমার দুই চোখের জন্য 2 লাখ, তোমার ওষ্ঠের জন্য 1 লাখ, অধরের জন্য আরেক 1 লাখ, তোমার 2 হাতের জন্য 2 লাখ, আরো কতগুলা পার্সের কথা বলে, 13টা পার্সের কথা বলে, আমি মুখে নিতে পারতেছি না ওগুলা। তোমার এই 13টি পার্সের জন্য খাজনা ধরা হয়েছে 13 লাখ। চিন্তা করেন, 13 লাখ টাকা মানে বর্তমানে 13,000 কোটি টাকা সমান। সুতরাং খাজনা আর দেওয়া রাধার পক্ষে সম্ভব হইল না। পরে রাধা কিন্তু ওই বাজারে যাওয়াই বন্ধ করে দেয়, মথুরার হাটে যাওয়াই কি করে দেয়, বন্ধ করে দেয়, এই খাজনার যন্ত্রণায়। আচ্ছা, এরপর দেখা যায় নৌকা খণ্ডে আমরা দেখতে পাই রাধা যে হাটে যায়, সে হাটের মধ্যে একটা নদী থাকে, যমুনা নদী। এ পাশে ধরেন হাট, এ পাশ থেকে রওনা দেবে যমুনা নদীতে। এবার রাধা প্রতিদিন নৌকা দিয়ে এই যমুনা নদী পার হয়। কিন্তু কৃষ্ণ কি করে জানেন? যে বড় নৌকাটা থাকে, বড় নৌকাটা কৃষ্ণ ডুবাই দেয়, ছোট একটা নৌকা লিয়ে বসে থাকে, একজন একজন করে কৃষ্ণ পার করে দেয়। সবাই রে পার করে দিয়ে টাকা নেয়। কিন্তু রাধা যখন পার হবে, তখন রাধা টাকা দিতে চায়, কৃষ্ণ বলে, না রাধা, তোমার কাছ থেকে টাকা নিব না, তোমার কাছ থেকে অন্য কিছু চাই। অন্য কিছু মানে বডি চাই, দেহ চাই। তখন এখান থেকে একটা গান এসেছে, সব সুখীরে পার করিতে নিব না, না তোমার কাছে নিব আমি তোমার কানে শোনা। কানে শোনা মানে এখানে বডি। কি আছে, নৌকাখণ্ডের কাহিনী। এরপর রাধা যখন দিতে পারে না, রাজি হয় না, তখন কৃষ্ণ কিন্তু নৌকাটা ডুবাই দেয়। আবার কৃষ্ণ যখন মন চায় তখন নৌকাটা ভাসায় দেয়। তাই এখান থেকে একটা গান এসেছে, আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়া বুঝি কুল নাই রে। ভারখণ্ডে আমরা দেখতে পাই কৃষ্ণের সাথে মার্কেটে দেখা হয় রাধার। তখন এই যে রাধার কলসিটা থাকে না, এই কলসিটা কৃষ্ণের কাঁধে দেয়, বলে, কৃষ্ণ তুমি আমার কলসিটা বহন করো। কৃষ্ণ এই কলসিটা প্রথমে নিতে চায় না, পরে নেয়। নেওয়ার পরে কৃষ্ণ কিন্তু আসলে দেবতা, আপনারা জানেন, কৃষ্ণ কিন্তু স্বয়ং ভগবান বিষ্ণু। তখন আকাশে যত দেবতা আছে সব দেবতারা দেখে হাসাহাসি করতে থাকে। তখন কৃষ্ণ বলে রাধাকে, রাধা তাড়াতাড়ি তুমি তোমার কলসি নাও। কয়, কেন কেন কেন? ওই যে আকাশের সব দেবতারা আমি তোমার কলসি নিয়ে যেটা দেখে হাসতেছে। তখন রাধা বলে, ওরে কৃষ্ণ, হাসলে কি হয়েছে, দেবতারা তোরে নিয়ে হাসে কেন? তখন আবার কৃষ্ণ বলে, আমি তো সকল দেবতার বড় দেবতা ভগবান বিষ্ণু। তখন রাধা বলে, ওরে আমার বিষ্ণু রে, যে ক্যারেক্টার তোর, সে বিশ্বাস করে না।
এরপর সত্রখণ্ডে প্রচন্ড রোদ থাকে, তখন কৃষ্ণের রাধার মাথায় কৃষ্ণ কি ধরে, ছাতা ধরে। রাধাই বলে কৃষ্ণকে, নাও আমার মাথায় ছাতা ধরো। তখন কৃষ্ণকে সে খাটায়, ছাতা ধরায়। বৃন্দাবন খণ্ডে বৃন্দাবনের ঘটনা, বৃন্দাবনে যাইতে কি যেন সাপ পরে, কালীয় দমন করে, সেই কালীয় দমন খণ্ড। কালীয় মানে সাপ, কালীয় নাগ, এটা সাপ থাকে, সেই সাপের দমন করে। বৃন্দাবন খণ্ডে দুইজনে আবার একসাথে দেখা হয়, সাক্ষাৎ হয়। যমুনা খণ্ডের মধ্যে যে কাহিনী আছে, সেই যমুনা খণ্ডের মধ্যে একটা আছে হচ্ছে যমুনার বস্ত্রহরণ খণ্ড, মূল নাম এটার। এটা হচ্ছে গোসল করতে যায় রাধা। এ হচ্ছে ধরেন যমুনা নদী, এখানে রাধা আর রাধার সাথীরা সব গোসল করতে যায়। তবে তাদের একটা ভুল ছিল, রাধা এবং রাধার সাথীরা সবাই জন্মদিনের ড্রেস পরে, মানে উইদাউট ড্রেস তারা সবাই গোসল করে। জন্মদিনের ড্রেস পরে গোসল করে, ড্রেসটা এই জায়গায় রেখে দেয়। এই কৃষ্ণ আবার সেই ডালে বৈশা বৈশা সেই গোসলগুলা দেখে। শুধু ডালে বৈশা বৈশা দেখে এমন না, এই ড্রেস গুলা কৃষ্ণ নিজের হাতে নিয়ে আনে। তখন এখানে একটা গান এসেছে, আমার যমুনার জল দেখতে গেল স্নান করিতে লাগে বল। হাঁটু পানিতে নাইমা কন্যা হাঁটু মাঞ্জন করে, উরত পানিতে নাইমা কন্যা উরত মাঞ্জন করে, বুকু পানিতে নাইমা কন্যা বুকু মাঞ্জন করে। এই গানটা এখান থেকে এসেছে। এখান থেকে আরো একটা গান এসেছে, ওকিও কলঙ্কিনী রাধা, এই যে কদম ডালে বসে আছে কানু হারামজাদা। কেউ মাইন্ড করেন না ভাই, দুঃখিত, কেউ মাইন্ড করেন না। সাহিত্যকে সাহিত্যের মতো নিবেন, হ্যাঁ। কদম ডালে বসে আছে কানু হারামজাদা, মা তুই জ্বলে না যাইও, এই গানটা এখান থেকে এসেছে। এরপর সমস্ত জামা কাপড় যখন সখীরা জামা চায় সবাই কৃষ্ণ দিয়ে দেয়, কিন্তু যখন রাধা জামা চায় তখন কৃষ্ণ বলে রাধা উঠে আসো উঠে আসো। এই হচ্ছে বস্ত্রহরণ খণ্ডের কাহিনী, যমুনা খণ্ডের অন্তর্ভুক্ত বস্ত্রহরণ খণ্ড। এই যে ঘটনাটা ঘটলো, রাধাকে যে বেইজ্জতি করলো, এই যে উঠায় আনলো, এই ঘটনা সে কৃষ্ণের মার কাছে বলে দেয়, যশোদার কাছে বলে দেয়। কৃষ্ণের মা আবার কৃষ্ণর উপর রাগ করে, তখন কৃষ্ণ আবার রাধার উপর রাগ করে। রাগ করে এবার নিক্ষেপ করে, বান নিক্ষেপ করে। বান মানে হচ্ছে কি ধনুক। কৃষ্ণ এবার সিদ্ধান্ত নেয়, আমি এমন বান নিক্ষেপ করবো রে রাধা তোরে মাইরেই ফেল। রাগ করে মার কাছে জ্ঞান বিচার দিল। তখন বড়াই গিয়া বুঝায়, নাতনি, আমার নাতি, আমার নাতনি রে তুমি মারো না, মারো না, তারে বাঁচায় রাখো। পরে আর সে রাধার গায়ে বান নিক্ষেপ করে না, পরে বান নিক্ষেপ করে সে একটা গাছের ভিতরে। যেই গাছের ভিতরে বান ঢুকে যায়, সাথে সাথে রাধার হার্টের ভিতরে ভালোবাসা ঢুকে যায়। এবং রাধা যখন বানের আঘাতে রাধা অজ্ঞান হয়ে পড়ে, যখন জ্ঞান ফিরে তখন সে কৃষ্ণ 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 পাগল হয়ে যায়। তাই যদি বলা হয় তাদের প্রেম শুরু হয়েছে কিসের আঘাতে, বানের আঘাতে, বান মারার কারণে। এই জন্য দেখবেন কোনো মেয়ে যদি পাগল হয় কোনো ছেলের জন্য, তাহলে আমাদের মায়েরা বলে কি বলে, আমার মেয়েরে বান মারছে, আমার মেয়েরে বান মারছে। এই বান মারার শিক্ষা আমরা পেয়েছি ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে। বান মারা তো অলরেডি প্রেমে ফালায় দিছে, রাধা তো আত্মপাগল হয়েই গেছে। এরপর আবার গিয়ে রাধার বাড়ির পাশে গিয়ে বাঁশি খাওয়া যায়, মনে মনে কয় রাধা রে তোর, আমি তো একটা ডোজ দিয়েছি, ডোজ তো আরো বাকি রয়েছে। রাধা সেই বাঁশির সুর সহ্য করতে না পাইরা অনেকদিন পর আইহন আসে, আইহনকে ঘরের মধ্যে ছিটকে দিয়ে আটকায় রাতের অন্ধকারে বের হয়ে যায় অভিসারে। আমরা আগেই বলছিলাম প্রাচীন কালে অভিসার আছে, মধ্যযুগে অভিসার আছে। সবশেষ খণ্ড রাধা বিরহ খণ্ড। রাধা বিরহ খণ্ড কেন? রাধার সাথে একসময় কৃষ্ণের ফিজিক্যাল রিলেশন হয়ে যায়। ফিজিক্যাল, রাতভর ফিজিক্যাল রিলেশন হয়, রিলেশন হওয়ার পর রাধা টায়ার্ড হয়ে ঘুমায় পড়ে কৃষ্ণের পায়ের উপর। কিন্তু কৃষ্ণ তখনও কি থাকে, তখনও তার অনেক শক্তি থাকে। রাধা এক্সস্টেড হয়ে পড়েছে কিন্তু কৃষ্ণের শক্তি আছে, সে তো ভগবান। এরপর ভগবান শ্রীকৃষ্ণ রাধাকে ঘুমের মধ্যে রেখে সকালবেলা আরো 1600 গোপী থাকে বৃন্দাবনে, আরো 1600 নারী যারা গোল বিক্রি করে, তাদের সাথে কৃষ্ণ গিয়ে ফুর্তি করতে থাকে। রাধা যখন ঘুম থেকে উঠে তখন গিয়া দেখে কৃষ্ণ নাই। বড়াইকে ধরে, নানি রে আমি তোর পা ধরি, আমার প্রাণনাথ কৃষ্ণ জ্ঞানে দাও। পরে বড়াই খুঁজতে গিয়া দেখে কৃষ্ণ 1600 নারীর সাথে ফুর্তি করতেছে। এরপরে শুরু হয়েছে রাধার বিরহ খণ্ড। এই হচ্ছে 13 খণ্ডের সংক্ষিপ্ত কাহিনী। এবার ক্লিয়ারলি কাহিনী কি বোঝা গেল? আচ্ছা, এখানে অনেকে এটাকে আবার ধর্মীয় দিক থেকে নেগেটিভলি নেওয়ার চেষ্টা করেন, নেগেটিভলি নেওয়ার চেষ্টা করেন না ভাই। আমি আবারও বলি, রাধা আর কৃষ্ণ, যদি কৃষ্ণ রাধার সাথে কিছু করেও থাকে, কিন্তু আমরা তো জানি যিনি কৃষ্ণ তিনি হচ্ছে ভগবান বিষ্ণু, আর যিনি রাধা তিনি হচ্ছেন ভাইয়া লক্ষ্মী। সুতরাং তারা তো আবার হাজবেন্ড আর ওয়াইফ, স্বামী স্ত্রী। সুতরাং যদি তিনি পৃথিবীতে আসার পর কিছু করেও থাকেন, তিনি তার স্ত্রীর সাথে করেছেন। ঠিক আছে। আচ্ছা, এখানে একটা শিক্ষা আছে। শিক্ষাটা কি? শিক্ষাটা হচ্ছে জীবাত্মার সাথে পরমাত্মার প্রেম। এই যদি বলা হয় বৈষ্ণব পদাবলীর বিষয়বস্তু কি, জীবাত্মার সাথে পরমাত্মার প্রেম, এই কথাটা আপনাকে মনে রাখতে হবে। বিষয়টা আমি বুঝাই দিই। এখানে জীবাত্মা হচ্ছে রাধা,
আর পরমাত্মা হচ্ছে কে? কৃষ্ণ। দেখেন, জীবাত্মা যখন পরমাত্মাকে ভালোবাসবে তখন সবকিছু উজাড় করে দিয়ে ভালোবাসতে হবে। যেমন আমরা এখানে দেখতে পাই ইজ্জত পর্যন্ত দিয়ে দেয়, সব উজাড় করে দিয়ে ভালোবাসতে হবে। আর পরমাত্মা কেবল একজনকে নিয়ে ব্যস্ত ব্যস্ত থাকবেন না, পরমাত্মাকে সকলের দিকে যেতে হবে। এই জন্য আমরা দেখতে পারি কৃষ্ণ রাধাকে রেখে একসময় 16 শত গোপীর কাছে যান। তাই যদি আসে বৈষ্ণব পদাবলীর বিষয়বস্তু কি? জীবাত্মার সাথে পরমাত্মার প্রেম। এই যে শ্রীকৃষ্ণ কীর্তনটা, এটা একটা নাট গীতি, এটা একটা নাট্যগীতি। কেন এটাকে নাটগীতি? এটার মধ্যে প্রচুর সংলাপ আছে। আপনারা শ্রীকৃষ্ণ কীর্তনের সংলাপের একটা গান শুনেছেন। একসময় রাধা কিন্তু কৃষ্ণকে পাত্তা দেয় না। শুরুর দিকে আমরা দেখলাম রাধা কৃষ্ণকে পাত্তা দেয় না। শুধু দেয় না, রাধা কৃষ্ণকে বামন হইয়া চাঁদের দিকে হাত বাড়াতে চাস এই গালিও দেয়। আবার কৃষ্ণকে কালো কলেও গালি দেয়। কৃষ্ণ আবার পাল্টা যুক্তি খণ্ডন করে, কালো কালো করিস না লো গোয়ালার জি, আমায় বিদাসা করেছে কালো, আমি করব কি। এই যে সংলাপ যেহেতু আছে, তাই শ্রীকৃষ্ণ কীর্তনকে একটা নাট গীতি বলা হয়, এটা একটু মনে রাখতে হবে। তাহলে আশা করি আপনারা শ্রীকৃষ্ণ কীর্তনের মূল বিষয়টা কি বুঝতে পারলেন। আমরা শ্রীকৃষ্ণ কীর্তনের মূল বিষয় বুঝতে পেরেছেন। পুঁথি টুথি এগুলা সহজ জিনিস, এগুলো আপনারা পারবেন, সব পড়ে নিয়েন শ্রীকৃষ্ণ কীর্তন। আচ্ছা, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের লেখক হচ্ছে গুরু চণ্ডীদাস, সেটা আমরা বললাম। মধ্যযুগে 3 জন, মতান্তরে 4 জন চণ্ডীদাস আছে। তাহলে আপনি 3 জনে অ্যান্সার দিয়েন, কারণ লাল নীল দীপাবলিতে, হুমায়ুন আজাদের লাল নীল দীপাবলিতে 3 জনের কথা বলা আছে, তাই আপনি 3 জনে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন। চণ্ডীদাস 3 জন, এটা অ্যান্সার দিলেই আপাতত আমাদের হবে। শ্রীকৃষ্ণ কীর্তন লিখেছেন গুরু চণ্ডীদাস। এখানে ভগবান কৃষ্ণ হচ্ছে পরমাত্মা, এখানে রাধা হচ্ছে কি? জীবাত্মা। আর বড়াই হচ্ছে তাদের কি? প্রেমের ক্যারেক্টার। এবার বলেন তো দেখি, শ্রীকৃষ্ণ কীর্তনের চরিত্র কয়টি? আমি আপনাদের কাছে অ্যান্সার চাই। শ্রীকৃষ্ণ কীর্তনের চরিত্র কয়টি? 3টি, কারেক্ট অ্যান্সার। এবার যদি বলা হয় প্রধান চরিত্র কয়টি, 2টি না 3টি? চরিত্র তো 3টি, প্রধান চরিত্র কয়টি বলেন তো? এবারও অ্যান্সার হবে 3টি। কৃষ্ণ রাধা বড়াই, এই 3 জনে আছে প্রধান চরিত্র, ঠিক আছে? এই কথাগুলো পড়েন, কাজে দিবে। আচ্ছা দেখেন, শ্রীকৃষ্ণ কীর্তন একটি আখ্যান কাব্য। আক্রান্ত নয় না, লক্ষণ আক্রান্ত, আখ্যান কাব্য, আখ্যান কাব্য, অখ্যান নয়, আখ্যান হবে। আখ্যান মানে কি? কাহিনী। যেহেতু এটা একটা কাহিনী ধর্মী কাব্য, তাই এটাকে একটি আখ্যান কাব্য বলা হবে, নট অখ্যান। আচ্ছা, শ্রীকৃষ্ণ কীর্তন আমরা সব বুঝেছি, পারবো। আমরা আমাদের একটু বৈষ্ণব পদাবলীটা বলবো আর জীবনী সাহিত্যটা বলবো, হ্যাঁ? আর কি 10 মিনিট সময় আপনাদের হবে বৈষ্ণব পদাবলী শুনতে? 10 মিনিট না, 7-8 মিনিট হবে, কি হবে না বলেন? 9টা 7 বাজে, এলে আমি 15 পর্যন্ত চালাইতে চাই। ওকে, এবার আমরা বলবো বৈষ্ণব পদাবলী। আমরা আগেই পড়েছি বৈষ্ণব পদাবলীর বিষয়বস্তু আর শ্রীকৃষ্ণ কীর্তনের বিষয়বস্তু সেম, খালি এটা বৈষ্ণব পদাবলীর লেখক গুলো আমরা দেখি। বৈষ্ণব পদাবলী অনেকে লিখেছেন। জয়দেব রাধাকৃষ্ণের প্রেম কাহিনী লিখেছেন, বিদ্যাপতি রাধাকৃষ্ণের প্রেম কাহিনী লিখেছেন, গুরুচণ্ডী দাস শ্রীকৃষ্ণ কীর্তন লিখেছেন। আপনারা জানেন গুরুচণ্ডী দাস শ্রীকৃষ্ণ কীর্তন মানেই তো তিনি বৈষ্ণব পদাবলীর লেখক, কারণ যা শ্রীকৃষ্ণ কীর্তন তাই কিন্তু আবার বৈষ্ণব পদাবলী, এটা বুঝতে হবে। যা শ্রীকৃষ্ণ কীর্তন তাই কিন্তু আবার বৈষ্ণব পদাবলী, গুরুচণ্ডী দাস। এরপর আমরা দেখি দ্বিজচণ্ডী দাস, তিনি বৈষ্ণব পদাবলী রাধাকৃষ্ণের প্রেম কাহিনী লিখেছেন। দীনচণ্ডী দাস, তিনি কিন্তু রাধাকৃষ্ণের প্রেম কাহিনী লিখেছেন। এরপর আমরা দেখবো জ্ঞান দাস, তিনি রাধাকৃষ্ণের প্রেম কাহিনী লিখেছেন বা বৈষ্ণব পদাবলী লিখেছেন। এবং সবশেষ আমাদের রবি ঠাকুর, তিনিও কিন্তু রাধাকৃষ্ণের প্রেম কাহিনী লিখেছেন। আরেকটা লোক এখানে আমাদের দিতে হবে, শেখ ফয়জুল্লাহ, মুসলমান হওয়া সত্ত্বেও তিনি কিন্তু রাধাকৃষ্ণের প্রেম কাহিনী অর্থাৎ বৈষ্ণব পদাবলী লিখেছেন। বিশেষ করে আমাদের এটা আর এটা বেশি পড়তে হবে। তাইলে এবার দেখেন তো দেখি বৈষ্ণব পদাবলীর আদি কবি কে হয়? তাহলে বৈষ্ণব পদাবলীর আদি কবি কিন্তু জয়দেব। আবার বৈষ্ণব পদাবলীর আদি কবি কে হয়? বৈষ্ণব পদাবলীর আদি কবি আবার বিদ্যাপতি। এবার দেখেন, জয়দেবের ভাষা, মাতৃভাষা হচ্ছে সংস্কৃত, বিদ্যাপতির মাতৃভাষা হচ্ছে মৈথিলি, আর গুরুচণ্ডী দাসের মাতৃভাষা হচ্ছে বাংলা। এই জন্য আমরা জয়দেব আর বিদ্যাপতিটা কম পড়ে ডাইরেক্ট গুরুচণ্ডী দাস পড়ি। কেন পড়ি? কারণ গুরুচণ্ডী দাস একজন বাঙালি ছিলেন। তাহলে জয়দেব কি বাঙালি না অবাঙালি? অবাঙালি। বিদ্যাপতি কি বাঙালি না অবাঙালি? অবাঙালি।
বিদ্যাপতির বাড়ি মিথিলায় হওয়ার কারণে তাকে বলা হয় মিথিলার কোকিল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার বলেন বৈষ্ণব পদাবলীর প্রথম বাঙালি কবি কে? বৈষ্ণব পদাবলীর প্রথম বাঙালি কবি কে? বড়ুচণ্ডী দাস। বড়ুচণ্ডী দাস প্রথম বাঙালি কবি, বড়ুচণ্ডী দাস। গুড। জয়দেব তো ভাইয়া সংস্কৃত ভাষার কবি, বিদ্যাপতি মৈথিলি ভাষার কবি, তাহলে বৈষ্ণব পদাবলীর প্রথম বাঙালি কবি বড়ুচণ্ডী দাস। এবার আদি কবি নিয়ে জটিলতায় আসে। যদি আসে আদি কবি কে, জয়দেবের নামও থাকে, বিদ্যাপতির নামও থাকে, দুইজনের নামই আছে, তাহলে এবার আপনারাই বলেন আপনাদের লজিক কি বলে বৈষ্ণব পদাবলী আদি কবি কে বলেন তো? গুড। এখন অ্যান্সার হবে জয়দেব। এবার অপশন আমি চেঞ্জ করে দিলাম, বৈষ্ণব পদাবলীর আদি কবি দুইজনের নাম দিলাম, একজন বিদ্যাপতি আর একজন বুড়োচণ্ডী দাস। এবার বলেন বৈষ্ণব পদাবলীর আদি কবি কে? তখন আবার অ্যান্সার হবে কিন্তু বিদ্যাপতি। তবে আবার খেয়াল করে দেই, কয়েকজন গবেষক আছেন তারা অ্যান্সার দিয়েছেন বুড়োচণ্ডী দাস, কিন্তু আমরা এই কয়েকজন গবেষকের বুড়োচণ্ডী দাস অ্যান্সার দিব না। আমরা বৈষ্ণব পদাবলীর ডাইরেক্ট আদি কবি বিদ্যাপতিতে যাব। বিদ্যাপতি যদি অপশনে জয়দেব থাকে তাহলে জয়দেব, জয়দেব না থাকলে বিদ্যাপতি। এবার বলেন প্রথম বাঙালি আদি কবি কে? বৈষ্ণব পদাবলীর প্রথম বাঙালি আদি কবি কে? এই তো বুড়োচণ্ডী দাস, বুঝে গেছেন। বাঙালি কথা বললে বাঙালি আদি কবি বুড়োচণ্ডী দাস। বৈষ্ণব পদাবলীর শেষ কবি কিন্তু রবি ঠাকুর, উনি আবার আধুনিক যুগের কবি। ওনার যে বইটা, সেই বইটার নাম ভানুসিংহ ঠাকুরের পদাবলী। আশা করি আপনারা সেটা পারবেন। হ্যাঁ, ভানুসিংহ ঠাকুরের পদাবলী। আচ্ছা, আরো দুই একটা কথা আমি বলে দেই, তাহলে আমাদের সুবিধা হবে। এখান থেকেই বলে দিই, যেহেতু জয়দেব সবার আগে সংস্কৃত ভাষায় বৈষ্ণব পদাবলী লিখছে, বিদ্যাপতি পরে লিখছে, তাই বিদ্যাপতিকে উপাধি দেওয়া হয়েছে অভিনব জয়দেব, মানে নতুন জয়দেব। কারণ বিদ্যাপতিকে কেন নতুন জয়দেব হয়েছে এটা বুঝতে পেরেছেন, কারণ বিদ্যাপতির আগে ছিল একজন ওল্ড জয়দেব, তাই বিদ্যাপতি হচ্ছে নবীন নতুন জয়দেব। তাই যদি আসে বিদ্যাপতির উপাধি কি নতুন জয়দেব। বিদ্যাপতি জন্মেছে কোথায়? মিথিলায়, তাই তাকে কি বললাম? মিথিলার কোকিল। আমি আলাদা একটা করে দিই, বিদ্যাপতিকে বলা হয় নতুন জয়দেব বা অভিনব জয়দেব, বিদ্যাপতিকে বলা হয় মিথিলার কোকিল, বিদ্যাপতিকে বলা হয় কবি কণ্ঠহার। এই সবগুলা বিদ্যাপতির কি উপাধি। এবার যদি বলা হয় বিদ্যাপতি বাঙালি কবি না অবাঙালি কবি, তাহলে বিদ্যাপতি অবাঙালি কবি। বিদ্যাপতি বৈষ্ণব পদাবলীর জয়দেব না থাকলে বিদ্যাপতি বৈষ্ণব পদাবলীর আদি কবি। শুধু আদি কবি নয়, বিদ্যাপতি বৈষ্ণব পদাবলীর কি কবি? শ্রেষ্ঠ কবি। আর বিদ্যাপতি যে কবিতাগুলা লিখেছেন, যেমন বিদ্যাপতির একটা কবিতা আমি আপনাদের পরে শোনাচ্ছি, হে সখী হামারি দুঃখের নাহি ওর, এ ভরা বাদর মাহ ভাদর শূন্য মন্দির মোর। এটা বিদ্যাপতির লেখা একটা কবিতা। তাহলে দেখেন এখানে হে সখী বাংলা ভাষা, দুঃখের বাংলা ভাষা, নাহিওর বাংলা ভাষা, এবরা বাংলা ভাষা, বাদর বাংলা ভাষা, শূন্য মন্দির মোর বাংলা ভাষা। তাহলে এই চরণটায় বাংলা আছে। আবার দেখেন মাহ বাহাদুর, এটা হচ্ছে মৈথিলি ভাষা। আমারই, কেউ কেউ বলে মৈথিলি, কেউ কেউ বলে হিন্দি, তাহলে এটা মৈথিলি ভাষা। তাহলে এখানে কয়টা ভাষার মিশ্রণ করেছে? দুইটি ভাষা। এই দুইটি ভাষার মিশ্রণ বত যে ভাষা, সেই ভাষার নাম কি? ব্রজবুলি ভাষা। তাহলে এবার যদি বলা হয় বিদ্যাপতি কোন ভাষায় পদ লিখেছেন? ব্রজবুলি ভাষায় লিখেছেন। ব্রজবুলি ভাষার জনককে? অ্যান্সার হবে কি? বিদ্যাপতি। ব্রজবুলি ভাষায় কয়টি ভাষা? দুইটি ভাষা। ব্রজবুলি ভাষায় কি কি ভাষা? বাংলা ভাষা, মৈথিলি ভাষা। কারো কারো মতে হিন্দি ভাষাও আছে, কিন্তু আমরা আপাতত দুইটাই যাব। ব্রজবুলি ভাষার জনককে? বিদ্যাপতি ভাষা ব্রজবুলি ভাষার জনক। ক্লিয়ার হইলো এতটুকু? এতটুকু ক্লিয়ার ভাইয়া? তাহলে আমরা বিদ্যাপতি সম্পর্কে সব পড়ে ফেললাম। এবার বলেন এই চরণের মানে বুঝছেন নাকি বুঝেন নাই? হে সুখী আমারই দুঃখে নাহিওর, এবার বাহাদুর মা বাহাদুর শূন্য মন্দির পর। মানে বুঝছেন? হ্যাঁ। আচ্ছা, মানেটা বুঝাই দিই। মানেটা হচ্ছে বর্ষাকালের কথা বলা হয়েছে এখানে। হে সখী, রাধা তার সখীকে বলছে হে সখী আমারই দুঃখের নাহিওর। হে সখী, হে সখী ললিতা, রাধার বান্ধবীর নাম থাকে ললিতা। আমি একাই তো কষ্ট পাচ্ছি ললিতা,
নাহি ওর মানে ভগবান শ্রীকৃষ্ণ, কৃষ্ণ তো কষ্ট পাচ্ছে না, আমি একাই কষ্ট পাচ্ছি। এবার বাদর, এই যে প্রচন্ড পরিমাণে বাদর মানে কি, বাদর মানে হচ্ছে ভাইয়া বৃষ্টি, প্রচুর বৃষ্টি। মাও ভাদর, এই যে ভাদ্র মাস, এই যে বৃষ্টি, এই যে ভাদ্র মাস। শূন্য মন্দির মোর, এখানে মন্দির দ্বারা ঘর বুঝাইছে, আমার ঘর তো শূন্য। শূন্য মানে হচ্ছে আমি তো একা, কৃষ্ণ তো নাই। কৃষ্ণ তো অনেক দূরে আমাকে ছেড়ে, আর আমি তো ঘরের মধ্যে একা। তাহলে ঘরের মধ্যে একা কৃষ্ণকে ছাড়া, এটার সাথে বৃষ্টির একটা সম্পর্ক আছে। কারণ আমরা বলি আমাদের দেশে প্রেমের কাল বৃষ্টির কাল। কারণ জানেন, কৃষক যখন দিন ভালো থাকে তখন কৃষক কিন্তু মাঠে চলে যায়। আর কৃষকের দিন যখন খারাপ থাকে, বৃষ্টি থাকে, তখন সে মাঠে যায় না, তখন সে ঘরে থাকে। ঘরে থেকে কি করে? ওয়াইফের সাথে সে রোমান্স করে। এই জন্যই রাধা আক্ষেপ করে বলছে সবার ঘরে এখন হাজবেন্ড আছে, বয়ফ্রেন্ড আছে, কিন্তু এই বৃষ্টির মধ্যে আমার ঘরে ভগবান শ্রীকৃষ্ণ নাই। ভাদ্র মাস দ্বারা আরো বেশি বুঝাইছে, আপনারা মাইন্ড করেন না, ভাদ্র মাসে কুত্তা পাগর একটা কথা আছে। অর্থাৎ এটা হচ্ছে যৌবনের মাস। এই সময়টাও আমার ঘরে কৃষ্ণ নাই, এই আক্ষেপ রাধা করছে তার সখীর কাছে। মিথিলা ভারতে ভাইয়া, মিথিলা ভারতে। তাহলে আমরা এই বিদ্যাপতি সব পড়ে ফেললাম। বিদ্যাপতির কয়েকটা বই এটা পড়েন, বিদ্যাপতির বিখ্যাত উক্তি এটাও পড়েন। গোবিন্দ দাস অত বেশি পড়ার দরকার নাই, এই দুইটা চরণ পড়লেই হবে। গোবিন্দ দাস। আচ্ছা, কবি কণ্ঠহার কার উপাধি? বিদ্যাপতির উপাধি। অভিনব জয়দেব কার উপাধি? বিদ্যাপতির উপাধি। জ্ঞানদাসের এই উক্তিগুলা পড়বেন, হ্যাঁ। দেখেন, এক সময় রাধা তাকে কাইল্লাও কইত। রাধা ভগবান শ্রীকৃষ্ণকে একসময় কইতো কাইল্লা, কিন্তু যখন প্রেম হয়ে যায়, একটা কথা আছে, প্রীতির পেতনিও ভালো। প্রেম হওয়ার পর রাধা কৃষ্ণকে বলে, রাধা তো, কৃষ্ণ তোমার রূপ দেখে আমার আঁখি জুড়িয়ে যায়, কৃষ্ণ তোমার গুণে আমার মন বিভোর হয়ে যায়, কৃষ্ণ তোমার প্রত্যেকটা পার্সের জন্য, অঙ্গবাণী পার্স, কৃষ্ণ তোমার প্রত্যেকটা পার্সের জন্য আমার প্রত্যেকটা পার্স কান্নাকাটি করে। এটা আবার বডিলি বডিলি প্রেমের নিদর্শন। আবার রাধা আরেক জায়গায় বলে, সুখের লাগিয়ে এই ঘর বাঁধিনো অনলি পুরিয়া গেল। রাধা তার বান্ধবীর কাছে, ললিতার কাছে আক্ষেপ করে বলে যে, ললিতা রে, আমি সুখের লাগিয়ে ঘর বাঁধছিলাম, মানে রিলেশন করছিলাম, কিন্তু কৃষ্ণ তো আমাকে ফেলে রেখে চলে গেল, আমার এই ঘর, আমার এই রিলেশন অনলে পুইরা ছারখার হয়ে গেল। এবার জ্ঞানদাসের উক্তি গুলার মধ্যে লাগি আছে, লাগি থাকলে জ্ঞানদাসের উক্তি। আমি অনার্স ফার্স্ট ইয়ারে যখন পড়তাম, কেউ মাইন্ড করেন না, আমি পড়তাম জ্ঞানদাস লাগাই দিছে অনার্স ফার্স্ট ইয়ারে। সেক্ষেত্রে আমার এই লাগি থাকলে যে জ্ঞানদাসের উক্তি, এটা আমার মনে থাকতো, আর কোনোদিন কোনো ঝামেলা হইতো না। আর সই থাকলে চণ্ডীদাসের, লাগি জ্ঞানদাস লাগাইয়া দিছে, লাগি থাকলে জ্ঞানদাসের, সই থাকলে চণ্ডীদাসের। সই কেমন ধরিব হিয়া, আমার বুধ আনবাড়ি যায় আমার আঙিনা দিয়া। এটা দ্বারা বুঝাইছে রাধা, বলতেছে ললিতা, আমি কিভাবে আমাকে আটকায় রাখবো, আমার বধূ মানে কিন্তু বয়ফ্রেন্ড, আমার বয়ফ্রেন্ড কৃষ্ণ অন্যান্য মেয়েদের বাড়ি যায়, আমার বাড়ির সামনে দিয়া। বন্ধু যখন বউলিয়া হাইটা যায়, বুকটা আমার ফাইটা যায়। আবার আরেক জায়গায় ললিতাকে বলছে, ললিতা, কে বা শোনাইলো শ্যাম নাম, কে আমার এই শ্যামের নামটা শোনাইলো, কানের ভিতর দিয়ে মরমে পৌঁছিল, কানের ভিতর দিয়ে আমার হৃদয়ে গিয়া ওই শ্যাম নাম, শ্যাম মানে কৃষ্ণের নাম, ধাক্কা মারে আমার হৃদয়ে গিয়া, ধাক্কা মারে কৃষ্ণ, আকুল করিল মোর প্রাণ, আমি আকুল হয়ে গেছি কেন। আবার এক জায়গায় বলেছে সই, দেখছেন সবকটা সই আছে। সই আক্ষেপ করে বলতেছে, সই কে বলে পিরিত ভালো, পিরিত ভালো, সই এটা কইছে কেটা? হাসিতে হাসিতে পিরিত করিয়া যখন রিলেশন করলাম তখন হাসতে হাসতে, কিন্তু ফলাফল কি, কান দিয়ে আমার জনম গেল, আমার কানতে কানতে আমার লাইফ কি হইলো, শেষ হইলো। তাহলে সই থাকলেই চণ্ডীদাস, সই থাকলেই চণ্ডীদাস পড়ে ফেলেন, হ্যাঁ। ঠিক আছে, আমরা মোটামুটি বৈষ্ণব পদাবলী সব পড়লাম, মধ্যযুগ শেষ করলাম। অনেক পড়া, এত পড়া, 3 লেকচারের পড়া এখানে। তারপরে সবাই আপনারা ভালো থাকেন। আল্লাহ হাফেজ। তরুণ সবসময় আপনাদের বেশি পড়াতে চায়, সম্পূর্ণ কোর্স সম্পূর্ণ করতে চায়। সাথে থাকুন, সব বুঝে যাবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।